প্রেম পায়রা সিজন 2 সূচনা পর্ব। বিয়ের আগের দিন পরপুরুষের দ্বারা ধর্ষণ হওয়া মেয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু মিস্টার সম্পদ জুহায়ের? আমি গতকাল আমার প্রেমিকের হাতে রেপড হয়েছি। এটা জানার পর আপনি বিয়ে করবেন আমায়, নাকি আজকের বিয়েটা ভেঙে দেবেন? কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল তিথি। ওড়নার ফাঁক দিয়ে বের হওয়া তার গলার নিচের আঁচড়গুলো প্রমাণ দিচ্ছে সে মিথ্যে বলছে না। সম্পদ যেন অথৈ সাগরে পড়ল। এত বড় সত্যটা তো সে জানতে চায়নি। মাথাটা কেমন শূন্য শূন্য লাগছে, নিউরনগুলো জট পাকিয়ে যাচ্ছে যেন। তার 1.5 হাত সামনে বসে থাকা মেয়েটি যেন মুহূর্তেই তার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বুকের ভেতরে আগ্নেয়গিরির উত্তাপ্ত লাভা টকবক করে ফুটছে। সে কম্পিত কণ্ঠে বলল, কি বলছো তুমি? মাথা ঠিক আছে? আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? আমারও নিজেরও বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না, কিন্তু এটাই হয়েছে। ওই জানোয়ারটা আমার সব শেষ করে দিয়েছে। তিথি অঝোরধারায় কাঁদছে। তার বুক চিরে বের হওয়া প্রতিটি শব্দ বুঝিয়ে দিচ্ছে তার কষ্ট। তার হাহাকার ভরা কান্নায় থমকে গেছে প্রকৃতি, সেই সাথে থমকে গেছে সম্পদ। তিতির ফোলা চোখ মুখ, ঠোঁটের কোণে অস্পষ্ট দাগ, হাতে পায়ের আঁচড় আর বেহাল দশা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে সব। মুহূর্তে মাথার চুল টেনে ধরল সম্পদ। এটা কি হলো তার সাথে? আজ সন্ধ্যায় তিথির সাথে তার বিয়ে। গত 7 দিন হলো বিয়ে তোড়জোড় চলছে। গ্রামের চেয়ারম্যানের একমাত্র ছেলে সে। ধুমধাম করে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল তার বাবা মার। 2-4 গ্রামের মানুষের খাওয়ার আয়োজনও করা হয়েছে আজ। সমস্ত গ্রামের সাজ সাজ রব। আর বিয়ের দিন ভোরবেলা কনে এসে বলছে সে রেপড হয়েছে। সম্পদ উঠে দাঁড়ালো। তিথি এখনো মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। তিথি এই গ্রামেরই মেয়ে, কিন্তু সম্পদের সাথে পরিচয় ছিল না। ছোটবেলা থেকেই সম্পদের পড়াশোনা কেরিয়ার সব ঢাকায়। 1.5 বছর হলো তার পড়াশোনা শেষ হয়েছে। এখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করছে। বিয়ের বয়স হয়ে গেছে তার। এবার ঈদের ছুটিতে গ্রামে আসায় মা বাবা জোর জবরদস্তি করে বিয়ের জন্য। এর আগে বহুবার তার বিয়ের কথা উঠেছে এবং প্রতিবার সে নাকচ করে দিয়েছে, কিন্তু শহরে দেখাশোনা করার মানুষ নেই বলে এবার তার স্বাস্থ্য একটু বেশিই খারাপ হয়ে গেছে। সেই জন্য বাবা মা কিছুতেই ছাড়ছে না। তারা জিদ ধরেছে এবার বিয়ে করে বউ নিয়েই শহরে ফিরতে হবে তাকে, না হলে তাকে আর ঢাকা ফিরতে দেবে না। অগত্যা এক প্রকার বাধ্য হয়ে সে বিয়েতে রাজি হয়েছিল। মেয়ে তার পরিবারের পছন্দের, বলতে দ্বিধা নেই। প্রথমবার দেখেই তিথিকে তারও পছন্দ হয়েছিল। তিথি অত্যন্ত মিষ্টি একটা মেয়ে। তাকে অপছন্দ করবে এমন মানুষ এ ধারায় জন্ম নেয়নি। সবই ঠিকঠাক ছিল, কিন্তু আজ বিয়ের এই দিন ভোরবেলা তিথির মুখে এমন কথা শুনে মনে হচ্ছে বুকের ভেতর কেউ জ্বলন্ত বারুদ চেপে রেখেছে। সে ক্ষীণ স্বরে বলল, তোমার প্রেমিক ছিল, সেটা তো আগে বলনি। কাঁদতে কাঁদতে তিথির গলা বসে গেছে। ওড়নার ফোলা চোখ মুছে সে বলল, ওই জানোয়ারটা আমাদের পাশের গ্রামের। কলেজে যাওয়ার পথে পরিচয় হয়েছিল। আমি সবাইকে বলতে চেয়েছিলাম যে এই বিয়েটা আমি করতে পারবো না, কিন্তু ও বারণ করেছিল। বলেছিল বিয়ের আগের দিন আমরা পালিয়ে যাব। তুমি বললে কেউ রাজি হবে না। এত ভালো ছেলে তোমার বাবা মা হাতছাড়া করবে না, জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। আমিও সেটা বিশ্বাস করেছিলাম, বুঝতে পারিনি জানোয়ারটা এভাবে আমার সর্বনাশ করবে। ওর কথা মতো আমি গতকাল বিকেলে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। কাপড় চোপড় না নিয়ে শুধু জমানো টাকা নিয়েছিলাম। একা পেয়ে হারামজাদা আমার সর্বনাশ করে দিল। এতটা বিশ্বাস করেছিলাম ওকে, কেন হেন এমন হলো আমার সাথে? তিথি মুখে ওড়না চেপে আবার কান্না শুরু করলো। সম্পদ তাকে কিছুটা সময় দিল। একটু ধাতস্থ হতেই প্রশ্ন করল, এই ব্যাপারে আর কেউ জানে?
না, প্রথম আপনাকেই বলছি। কাল রাতে দরজা বন্ধ করে সারা রাত কেঁদেছি। ব্যথার ওষুধ খেয়ে তবেই একটু সুস্থ হয়েছি। ভোরবেলা ফোলা চোখ মুখ দেখে কেউ সন্দেহ করেনি। সবাই ভেবেছে বিয়ের হয়ে অন্যের ঘরে চলে যাব, সেই জন্য কান্না করেছি। চাদর গায়ে দিয়ে নিজেকে আড়াল করে রেখেছিলাম এতক্ষণ। এখন একজনকে বলে শুধু আপনার সাথে দেখা করতে এসেছি। সম্পদ কিছু বলল না। তারা বর্তমানে আছে তিথির বাড়ির পেছনে বাঁশঝাড়ের আড়ালে। তিথিই জরুরি তলব করেছে তার। তিথি ঝাপসা চোখে একবার সম্পদের দিকে তাকালো, বসে যাওয়া গলায় বলল, আমার মতো জঘন্য মেয়ে কারোর বউ হওয়ার যোগ্যতা নেই। বিয়ে করতে হবে না আমাকে। এখনো অনেক সময় আছে। আপনি বিয়েটা ভেঙে দিন। সবাইকে বলে দিন যে এই নষ্ট চরিত্রের মেয়েকে আপনি বিয়ে করবেন না। নাকি আমি বলবো সবাইকে? সম্পদ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল। এই শেষ মুহূর্তে এসে কিছুতেই বিয়ে ভেঙে দেওয়া যাবে না। এতে তার বাবার নামডাক, এত পরিশ্রম করে কুড়োনো সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। গতকাল রাত থেকে সব আয়োজন শুরু করা হয়েছে। সবাই হই হুল্লোড় করছে। এত মানুষের আনন্দ নিয়ে সে ছিনিমিনি খেলতে পারে না। তাছাড়া এই মেয়েটা, সে বিয়ে ভেঙে দিলে এই মেয়ের কি হবে? তার রেপড হওয়ার ঘটনা সবার কানে পৌঁছাবে। মিডিয়া আসবে, পেপারে ছাপবে, রেপিস্ট পলাতক হবে। শেষমেশ গ্রামের মানুষের কানাঘুষো আর কটু কথায় দেওয়ালে পিঠ ঠেকে যাবে মেয়েটার। তখন সুইসাইড ছাড়া মেয়েটার দ্বিতীয় পথ খোলা থাকবে না। এই মেয়েটারও তো দোষ নেই। একজনকে ভালোই তো বেসেছিল শুধু। ভালোবাসা তো অপরাধ নয়। অপরাধ যদি কেউ করে থাকে, সেটা ওই প্রেমিকরূপী জানোয়ারটা করেছে। মেয়েটার বিশ্বাস নিয়ে রং তামাশা করেছে। সে বিয়েতে রাজি না হলে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে। তাছাড়া তিথি যদি নিজেকে শেষ করে দেয়, সে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। তার চেয়ে সে না হয় একটু স্যাক্রিফাইস করুক। এতে অনেকগুলো জীবন বেঁচে যাবে। তিথিকে বিয়ে করে শহরে নিয়ে গেলে সব ঝামেলার চুকে যাবে। তার আর তিথির মধ্যেকার ব্যাপারটা ধীরে সুস্থে মিটমাট করে নেওয়া যাবে। হাতে একদম সময় নেই। সে তিথির দিকে তাকিয়ে বলল, আমি এই বিয়েটা করছি তিথি। তোমায় দুশ্চরিত্রা পদবি থেকে রেহাই দেওয়ার জন্য হলেও বিয়েটা আমাকে করতে হবে। তোমার সম্মান বাঁচাতে হবে, তোমাকে বাঁচাতে হবে। আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজের জীবন নষ্ট কেন করবেন? আমি কারোর জীবনই নষ্ট করছি না। কয়েক মাস গেলে তোমাকে না হয় মুক্ত করে দেব, আমিও মুক্ত হব। কিন্তু আজ আমাদের বিয়েটা করতেই হবে। তৈরি থেকো। তিথিকে আর কিছুই বলার সুযোগ দিল না সম্পদ। খুব দ্রুত পা ফেলে এগিয়ে গেল। সম্পদ চলে যেতেই তিথি দু হাতে মুখ ঢেকে পুনরায় কান্নায় ভেঙে পড়ল। সচরাচর বিয়েতে ছেলেরা দ্রুত কবুল বলে দেয়, কিন্তু কবুল বলার সময় সম্পদ অনেকখানি সময় নিল। মনের কোথাও উকি দিল, কবুল বলে সে কাকে নিজের স্ত্রী বলে মেনে নিচ্ছে, কাকে সে নিজের জীবনসঙ্গী করে কবুল করে নিচ্ছে, যার মনে অন্য পুরুষের বসবাস আর শরীরে অন্য পুরুষের ছোঁয়া। এমন একটা মেয়েকে কেন বিয়ে করবে সে? কিসের কমতি তার? শিক্ষা, আদর্শে, সৌন্দর্যে সব দিক থেকে সে তো পারফেক্ট। ভার্সিটির সবচেয়ে সুন্দর, সবার চেয়ে মডার্ন মেয়েটাও তার জন্য পাগল ছিল। সে পাত্তা দেয়নি। অথচ আজ এমন একটা মেয়েকে নিজের সহধর্মিণী বলে স্বীকৃতি দেবে? পর মুহূর্তেই বিবেকের কাছে হাজারো প্রশ্ন ধামাচাপা পড়ল। মেয়েটাকে বাঁচাতে হবে। এখন আর পিছু ফেরার অবকাশ নেই। সব দিক দিয়ে পিছু ফেরার রাস্তা বন্ধ। কানের কাছে বৃদ্ধ মৌলানা সাহেব বারবার কবুল বলতে বলছে। বুক চিরে বের হওয়া দীর্ঘশ্বাস লুকিয়ে সম্পদ কবুল বলে দিল। ক্ষণিকের জন্য তার মনে হলো দূরে কোথাও কোনো একটা
নিশাচর করুণ সুরে ডাকছে। নিশাচরেরও কি তার মতো গোপন দুঃখ আছে? পরক্ষণে সে আর কোনো সুর শুনতে পেল না। নিশাচরের মতোই তার দুঃখগুলো মুখ লুকালো সবার আনন্দ ধ্বনিতে। নির্বিঘ্নে মিটে গেল বিয়ের কাজ। বাজনা বাজলো, হই হুল্লোড় হলো, গান বাজলো, নাচানাচি হলো, সবই হলো। শুধু বরকনের মনের অবস্থা কেউ টের পেল না। হাজারো মানুষের আনন্দের নিচে ভাটা পড়ে রইল দুজনের ক্ষতবিক্ষত মন। এক বুক হাহাকার নিয়ে তিথি বাসর ঘরে বসে রয়েছে। ফুলের গন্ধে ডুবে আছে রুমটা। বাহারি রঙের গোলাপ, মোমবাতি আর হরেক রকমের রেডিয়াম দিয়ে অনিন্দ সুন্দর আলোকসজ্জা রুমে। এই রুমে পা রাখলে যে কারোর ভেতরে স্বর্গীয় অনুভূতি হবে, কিন্তু তার হচ্ছে উল্টোটা। শরীর পুড়ে যাচ্ছে নিজের বোকামির ফলে। নিজের ভুলের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়েছে সে। এক বদমাইশ জানোয়ার কাপুরুষের হাতে তার সতীত্ব নষ্ট হয়েছে। তাছাড়া আরও কিছু সুন্দর মনের মানুষের জীবন সে নষ্ট করে দিল। এত কষ্ট সে কাকে দেখাবে? এতক্ষণ সবার থেকে শরীরের দাগগুলো লুকিয়ে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। চাচাতো ভাবি তো তাকে সম্পদের নাম ধরে কত হাসি তামাশা করলো। তারা ধরেই নিয়েছে সম্পদ বিয়ের আগে তাকে অল্প বিস্তর ছুঁয়েছে। সে তাদের ভুল ভাঙতে পারেনি। নিজের শরীরের দিকে এক পলক চেয়ে ঘেন্নায় মুখ ফুরিয়ে নিল। নিজেই দ্রুত হাত খামচে ঘষে জানোয়ারটার স্পর্শ মুছে ফেলার চেষ্টা করল। তখনই দরজার ছিটকানি লাগানোর শব্দ কানে এলো। ঝাপসা চোখে দেখল ধবধবে শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি পরিহিত সম্পদ রুমে ঢুকছে। ঝাপসা চোখে তিথি দেখল ধবধবে শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি পরিহিত সম্পদ রুমে ঢুকছে। মাথায় টোপর নেই। টোপর থাকা আশা সে করেনি। তাদের বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি। সম্পদ দরজার ছিটকানি লাগিয়ে পেছনে ঘুরল। সঙ্গে সঙ্গে তিথি মাথা নিচু করে চোখ সরিয়ে নিল। কয়েক মিনিট কেটে গেল, কিন্তু সম্পদের থেকে কোনো রূপ প্রতিক্রিয়া না পেয়ে তিথি ফের চোখ তুলে তাকালো। সম্পদ নিঃশব্দে রুমে হাঁটাহাঁটি করছে। একবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হাতের ঘড়ি আর আংটি খুলে রাখলো। আবার হেঁটে ওয়ার্ড্রবের কাছে গিয়ে জামা কাপড় বের করলো। ভুলেও তার দিকে তাকালো না। নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। তিথির ভেতরটা পুড়ছে। সম্পদ এতটা কোল্ড বিহেভ কেন করছে? এমন প্রতিক্রিয়া করছে যেন রুমে সে বাদে দ্বিতীয় কেউ নেই। এই জলজান্ত মানুষটাকে চোখে পড়ছে না? কিছু একটা তো বলবে, বলা উচিত, অন্তত বকাঝকা করা উচিত। কেন আমার জীবনে এলে? আমার জীবন নষ্ট করলে, আমার সব শেষ করে দিলে। তুমি একটা নষ্টা মেয়ে, ইত্যাদি বলা উচিত। তিথি চোখ দুটো আবার জলে ভরে উঠল। সম্পদ ওয়াশরুম থেকে বের হচ্ছে না। তিথি ভেতর ভেতর ভয় পেয়ে গেল। এতক্ষণ তো লাগার কথা নয়। ভেতরে গিয়ে কোনো অঘটন ঘটাচ্ছে না তো? যদি চিন্তায় হার্ট অ্যাটাক করে মারা যায়, অথবা হাতটা ছুরি দিয়ে সে কেটে ফেলেনি তো? গলা শুকিয়ে এলো তার। দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সিদ্ধান্ত নিল ডাক দেবে। ওয়াশরুমের দরজায় কান পেতে সে ভেতরের শব্দ শোনার চেষ্টা করল, কিন্তু পানি পড়ার কোনো শব্দ আসছে না। কপালে চিন্তার রেখা ফুটে উঠল তার। সরে এসে রুমের মাঝ বরাবর একবার দাঁড়ালো। চিন্তিত হয়ে আবার ওয়াশরুমের কাছে গেল। এক কান দরজার উপর রেখে মিশে দাঁড়ালো। আচমকা দরজার পাল্লা সরে যেতে সে হুড়মুড় করে সম্পদের বুকের উপর গিয়ে পড়ল। সম্পদের কপাল কুঁচকে গেল। তিথি পড়ি কি মরি করে সরে এলো। এদিকে ওদিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করল। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। সম্পদ তীক্ষ্ণ স্বরে বলল, কিছু করার চেষ্টা করছিলে? তিথি ভয়ে সিটিয়ে গেল। অস্ফুট স্বরে বলল, না। তাহলে দরজায় কান পেতে কি করছিলে?
তেমন কিছু না, ওয়াশরুম ব্যবহার করতে হবে আমার। আপনি বের হচ্ছিলেন না, তাই ডাকতে এসেছিলাম। সম্পদ আর কিছু বলল না। তিথিকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। তিথি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে ঢুকে দরজা লাগালো। দরজাটা একটু বেশি জোরেই বন্ধ করেছিল সে। ঠাস করে শব্দ হলো তাতে। সম্পদ এবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। বুকের গহন থেকে দীর্ঘশ্বাস বের হলো তার। এতক্ষণ যাবৎ মাথায় পানি নেওয়ার পরও ব্যথা কমছে না। মাথা ব্যথা তার কোনো কালে ছিল না, কিন্তু আজ হঠাৎ করে প্রচণ্ড ব্যথা করছিল। মাত্রাতিরিক্ত চিন্তার ফলে হয়তো। তিথি ফেরার আগে চুপচাপ মেডিসিন খেয়ে নিল সে। সে নিশ্চিত তিথি সহজে ওয়াশরুম থেকে বের হবে না। তার থেকে লুকিয়ে থাকার জন্য সে ওয়াশরুমে বসে আছে। লম্বা করে শ্বাস নিল সম্পদ। তিথিকে বইয়ের সাজে কেমন লাগছে তা তার দেখা হয়নি। এখন অবধি সে তিথির মুখপানে তাকায়নি। ঘৃণায় নাকি অন্য কোনো কারণে তা উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু তার পরনের লাল বেনারসি চোখে পড়েছে, এইটুকুই। অথচ এই লাল বেনারসির সাজে সে পৃথিবীর সবচেয়ে পবিত্র মনের মেয়েটাকে আশা করেছিল, যার উপর শুধু তার অধিকার থাকবে, অক্সিজেনের মতো যার মাঝে শুধু সে বিরাজমান থাকবে, যার প্রতিটি কোষাভ্যন্তরে শুধু সম্পদের অস্তিত্ব থাকবে। হাতের টাওয়েল ছুঁড়ে ফেলে দিল সে। তারপর ফুল বিছানার দিকে এগিয়ে এলো। সম্পূর্ণ রুমে একবার নজর বুলাল। রুমের সাজসজ্জা তার গায়ে যেন আরো জ্বালা ধরিয়ে দিল। এতটা মহান তাকে কে হতে বলেছিল? দুদিনের পরিচিত একটা মেয়ের সম্মানের কথা ভেবে সে কেন নিজের জীবন নষ্ট করলো? মুহূর্তে সমস্ত রুমের সাজসজ্জা নষ্ট করে ফেললো সম্পদ। ফুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললো। মোমবাতিগুলো নিভিয়ে জুতো পা দিয়ে নিভিয়ে ফেললো। খুব দ্রুত হাঁপিয়ে উঠল। কিছুক্ষণ ফ্লোরে বসে বিশ্রাম নিল। অগোছালো রুমের দিকে তাকিয়ে আবার উঠল সে। ঝাড়ু দিয়ে রুমের কোনো রকমে পরিষ্কার করে ফেলল। ওয়াশরুমের দিকে চোখ পড়ল। এখনো তিথি বের হয়নি। হেলতে দুলতে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে চিকন বারান্দায় প্রবেশ করল সে। ঠোঁটে সিগারেট গুজে তার ধোঁয়া ছড়ালো। মনের কোণে উকি দিল। আজ থেকে সিগারেট তার নিত্যসঙ্গী হলো। কি অদ্ভুত মানুষের জীবন! স্বপ্নেও যেসব কিছু কখনো ভাবেনি, অথচ সেসব ঘটনা ঘটল তার সাথে। মানব জীবন যেন আস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারখানা। একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে। তার আর তিথির গল্পটা কোন দিকে মোড় নেবে? এরকম একটা মেয়েকে কি করে সে সহ্য করবে? ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো সম্পদ। সময় দেখল। অনেক রাত হয়েছে। মনটা বিষিয়ে উঠছে তার। চারপাশে কোনো কিছুই সহ্য হচ্ছে না। তাকে ঢাকা ফিরতে হবে। যত দ্রুত সম্ভব তাকে ঢাকা ফিরতে হবে। তিথি ইতিমধ্যে কাপড় পাল্টে ফেলেছে। ভারী বেনারসির জায়গায় এখন শোভা পাচ্ছে পাতলা শাড়ি। এতক্ষণ যাবৎ ওয়াশরুমে বসে কান্না করছিল সে। এটা অন্তত বুঝে গেছে যে তার কান্নার দিন সবে শুরু হয়েছে। এখন থেকে তাকে প্রতি ক্ষণে ক্ষণে কাঁদতে হবে। মাঝরাত, অথচ এখনো বিছানা খালি। সম্পদ ঘুমোয়নি। চিন্তিত হয়ে এদিক ওদিক তাকাতেই অন্ধকার বারান্দায় ক্ষীণ আলো দেখল। এগিয়ে যেতেই বুঝতে পারল সম্পদ সিগারেট টানছে। তীব্র মন খারাপ এসে গ্রাস করল তাকে। ছোটবেলা থেকে সিগারেট তার ভীষণ অপছন্দের। মন খারাপ ভাব লুকিয়ে সে একটু এগিয়ে গেল। সম্পদ এখনো তার উপস্থিতি ঠাওর করেনি। সে অন্ধকারের মধ্যে নিশ্চুপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নীরবতা ভঙ্গ করে নরম গলায় বলল, আপনি ঘুমোবেন না? সম্পদ চমকে উঠল। আকস্মিক কণ্ঠ শুনে এতটা ভড়কে গেল যে সিগারেটের জ্বলন্ত অংশে ঠোঁট পুড়ে গেল। সেই সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট চেপে ধরল। ব্যথায় আর্তনাদ করতে
তিথি তার কাছে গেল, নিচু হয়ে তার দিকে ঝুঁকে বলল, কি হয়েছে আপনার দেখি। সম্পদ হাত ইশারা করে তাকে দূরে যেতে বলল। অস্ফুট স্বরে বলল, তোমার কি কোনো কাজ নেই? প্রথম এবং শেষবারের মতো বলে দিচ্ছি, ভূতের মতো যেখানে সেখানে উদয় হবে না। তিথি সোজা হয়ে দাঁড়ালো, একটু পিছিয়ে গিয়ে পূর্বের জায়গায় দাঁড়ালো। একেবারের জন্য সম্পদের ঠোঁট পরক করতে চেয়েছিল অনেকখানি পুড়ে গেছে কিনা, কিন্তু ধমক শুনে আর দেখার সাহস হলো না। মাথা নিচু করে শুধু বলল, ঠোঁট পুড়ে গেছে আপনার, বরফ আনবো? সম্পদ উত্তর দিল না। ঠোঁট থেকে হাত সরিয়ে আবার সিগারেট ধরালো। তিথির দিকে একবারের জন্য তাকালো না। নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়লো। অশান্ত গলায় বলল, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, একটু পর ভোরের আজান দেবে, আপনিও শুয়ে পড়ুন। তোমাকে আমি কেন জানি সহ্য করতে পারছি না। তোমার নামটাও মুখে আনতে গিয়ে শরীর গুলিয়ে উঠছে। চোখের সামনে শুধু একটা দৃশ্যই ভাসছে, কেউ একজন তোমার উপর। সম্পদ তার কথা শেষ করলো না। তার অসম্পূর্ণ বাক্য বুঝতে তিথির বিন্দুমাত্র কষ্ট হলো না। চোখের কোণে আবার পানি অস্তিত্ব টের পেল। সম্পদ পুনরায় বলল, দূরে দূরে থাকো আমার থেকে, ভুলেও আমার চোখের সামনে পড়বে না। তিথি আর বিরক্ত করল না। ধীর পায়ে বারান্দার থেকে সরে আসলো। কি করা উচিত তার এখন? তাদের বিয়ে হয়ে গেছে, এক ঘরে থাকতে হবে এখন। কিন্তু একই ঘরে থাকতে গেলে সম্পদের চোখের আড়ালে থাকবে কি করে? তার কি এখন মরে যাওয়া উচিত? বুকের ক্ষত আগুন ধরে গেল। কাঁদতে কাঁদতে ভীষণ ক্লান্ত হয়েছে। শরীরের ব্যথা এখনো কমেনি, কেমন জ্বর অনুভব করছে। ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। সম্পদের তোয়াক্কা করল না সে। বিছানা থেকে বালিশ আর কম্বল নিয়ে রুমের এক কর্নারে গিয়ে বিছালো। রুমের লাইট বন্ধ করে সে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। শেষ রাতের দিকে মেয়েলি স্বরে গোঙানি শব্দে সম্পদের কপাল কুঁচকে গেল। সবেমাত্র শুয়েছিল, মাথাটা এখনো দপদপ করছে, কানের দুপাশে রগগুলো লাফাচ্ছে। 3-4 ঘন্টার ঘুম না দিলে ঠিক হবে না। অথচ চোখ দুটো ঘুমের দ্বারা দেওয়ার আগে শব্দ কানে আসলো, কারোর ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ। সে পাত্তা দিল না, 2 হাতে কান ঢেকে ঘুমানোর চেষ্টা করলো। বেশিক্ষণ নির্বাক থাকতে পারল না। গোঙানির শব্দ বেড়ে চলেছে। হুট করে তার মস্তিষ্ক সচল হলো। তিথি তিথি কান্না করছে কেন? সে এক লাফে বিছানা ছেড়ে উঠে বসলো। আবছা অন্ধকারের রুমে দক্ষিণ কর্নারের দিকে তাকালো। তারপর দ্রুত উঠে গিয়ে রুমের লাইট অন করলো। তিথির কাছে ছুটে গেল সম্পদ। তার মনে রইল না কয়েক ঘন্টা আগে সে মেয়েটির মুখ দেখতে চায়নি। তিথি গুমড়ে গুমড়ে কাঁদছে, কেমন ছটপট করছে। তার বন্ধ চোখের কার্নিশ বেয়ে জলের ধারা, চোখ মুখ ব্যথায় যেন নীল বর্ণ ধারণ করেছে। সম্পদ কাছে গিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকলো, তিথি, এই তিথি, তিথি। তিথি কোনো রেসপন্স করলো না। শরীর মুচড়ে সে কান্না করছে, ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে ধরছে। সম্পদ ভাবলো হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। সে প্রথমবারের মতো কাঁপা কাঁপা হাতে তিথির কপাল স্পর্শ করলো। সঙ্গে সঙ্গে আঁতকে উঠল সে। জ্বরে তিথির গা পুড়ে যাচ্ছে। তিথির 2 কান ঝাঁকিয়ে সে আরো কয়েকবার ডাকলো, কিন্তু তিথি চোখ খুলল না। বড্ড অসহায় বোধ করল সম্পদ। কেউ অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার অভ্যাস নেই তার। এত রাতে কি করবে এখন? কাউকে ডাক দেবে? কিন্তু সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কাকে ডাক দেবে? তার ভাবনার মাঝে তিথির কান্নার শব্দ ভেসে এলো। বুকের ভেতর ধক করে উঠল তার। আলগোছে তিথিকে কোলে তুলে নিল সে। 2 বার চিন্তা না করে তাকে বিছানার মাঝখানে শুইয়ে দিল। মাথার নিচে বালিশ ঠিক মতো দিয়ে কপালে হাত রাখল। শরীরে তাপমাত্রা অনেক বেশি। গালে হাত ছোঁয়াতে তিথি এক ঝটকায় তার হাত ফেলে দিল।
বিড়বিড় করে কিছু একটা বলল, যা সম্পদের বোধগম্য হলো না। তিথির চোখের কোণে বেশ স্পষ্ট জলের ধারা, হাত পা কাঁপছে। সে ফ্লোর থেকে কম্বলটা উঠিয়ে এনে গায়ে জড়িয়ে দিল। তিথির কান্নার আওয়াজ আবার কানে আসতেই তড়িঘড়ি করে উঠে গেল। রুমে থার্মোমিটার খুঁজল, কোথাও খুঁজে পেল না। তিথির জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করবে? কিছুক্ষণ ইতিউতি করে সে এক টুকরো কাপড় ভিজিয়ে এনে কপাল চেপে ধরল। তিথিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, তিথি, তিথি, তোমার জ্বর এসেছে। তিথি এদিক ওদিক নড়াচড়া করলো, শুধু চোখ খুলল না। সম্পদ পুনরায় বলল, ওয়াশরুমে যেতে পারবে? মাথায় পানি দিতে হবে। তিথি হাঁসফাঁস করতে করতে সম্পদের হাত সরিয়ে দিল। চেঁচিয়ে বলে উঠল, না। সম্পদ কিছুটা সময়ের জন্য থমকে গেল। পরে মনে পড়ল, তিথি বোধহয় তাকে ওই জানোয়ার ভাবছে। সে কপাল থেকে ভেজা কাপড়ের টুকরো সরিয়ে তিথিকে টেনে বসিয়ে দিল। দু কান ঝাঁকিয়ে উঁচু স্বরে বলল, তিথি, তোমার গায়ে অনেক জ্বর, মাথায় পানি দিতে হবে, বুঝতে পেরেছ? আমার সাথে ওয়াশরুম চলো। তিথি ঘোলা চোখে সম্পদের দিকে এক নজর তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, তার মধ্যে ওয়াশরুমে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। ঘোলা চোখ দুটো সে সম্পদের উপর থেকে সরিয়ে নিল। সম্পদ আর সময় ব্যয় করল না, তিথিকে কোলে তুলে নিল। তিথি ছটপট করে দুর্বল হাত নেড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। সম্পদ আরো শক্ত করে চেপে ধরল। ওয়াশরুমে গিয়ে তাকে নামিয়ে দিল। রুম থেকে বসার টুল নিয়ে তিথিকে জোর করে বসিয়ে দিল। তারপর বালতিতে পানি নিয়ে মাথা নিচু করালো। পানি ঢালতেই ঠান্ডা স্পর্শ, তিথি শিউরে উঠল। বসা থেকে উঠতে নিতে সম্পদ বাধা দিল। তার পেটের কাছে টি শার্ট খামচে ধরে তিথি বলল, শীত, শীত লাগছে আমার। সম্পদ কোনো প্রতিউত্তর করল না। এক হাত ধরে রেখে নির্বিকারভাবে আরও হাতে পানি ঢালতে লাগলো। দীর্ঘক্ষণ পর ক্লান্ত হাতে সে থামল। তিথির চুল শুকনো টাওয়েল দিয়ে মুড়িয়ে দিয়ে সে ভেতরে নিয়ে এলো। বিছানায় শুয়ে দিয়ে গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দিল। দৌড়ে গিয়ে মেডিসিন বার করলো। এখন মেডিসিন খাওয়াতে হবে, তা না হলে জ্বর কমবে না। কাল বড় অনুষ্ঠান আছে, বাড়িতে প্রচুর মেহমান। এর মধ্যে নতুন বউ অসুস্থ হয়ে পড়লে সবাই কি না কি ভাববে। গ্লাসে পানি ঢেলে মেডিসিন হাতে তিথির নিকট এলো। তিথিকে ডাকতে গিয়ে মনে পড়ল, এখন অনেক রাত। সেই কখন না কখন পেটে কিছু পড়েছে। এখন খালি পেটে মেডিসিন খাওয়ানো ঠিক হবে না, কিছু একটা খাইয়ে নিতে হবে। হাতের গ্লাস বিছানায় নামিয়ে রেখে আবার দৌড় শুরু করলো সে। চোরা চোখে চারপাশ পরখ করলো সম্পদ। তারপর দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুম মারিয়ে রান্নাঘর যেতে হয়। ড্রয়িং রুমের ফ্লোরে অনেক মানুষ শুয়ে আছে। আবছা অন্ধকারে এদের কেউ একজন জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ভূত ভেবে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। নিঃশব্দে হেঁটে সে রান্নাঘরে ঢুকলো। কিছুক্ষণ পর প্লেটে কাটা ফলমূল নিয়ে ফিরে এলো। রুমের ছিটকানি লাগিয়ে এগিয়ে এলো। বিছানার কাছে আসতেই কপাল কুঁচকে গেল। মৃদু ধমক দিয়ে বলে উঠল, তিথি। তিথি পূর্বের ন্যায় কোনো রেসপন্স করলো না। হাতের প্লেট নামিয়ে রেখে সে বিছানা চেক করলো। অনেকখানি ভিজে গেছে। সে আবার চেঁচিয়ে বলল, এই মেয়ে, গ্লাসের পানি ঢেলে বিছানা ভিজালে কেন? খালি গ্লাসটা হাতে নিয়ে সম্পদ রাগটা তত্তর করে বেড়ে গেল। এক টানে তিথিকে বিছানায় বসিয়ে দিল। কোলের ওপর ফলের প্লেট দিয়ে বলল, এটা খাও, তাড়াতাড়ি শেষ করো। তিথি চোখ মুখ কুঁচকে সম্পদের দিকে তাকালো। সম্পদ চিবিয়ে চিবিয়ে বলল, এইভাবে তাকাচ্ছ কেন? চোখ দিয়ে খেয়ে ফেলবে? আমাকে নয়, ফলগুলো খেতে বলেছি আমি। তিথি মাথা নিচু করল। বাধ্য মেয়ের মতো কয়েক টুকরো ফল তুলে খেলো। প্লেট সরিয়ে রাখতেই সম্পদ আর জোর করল না। গ্লাসে পানি ঢেলে আনলো। তিথির হাত ধরিয়ে দিয়ে ট্যাবলেট খুলে দিল। চুপচাপ খেয়ে নিল তিথি। সম্পদের আদেশের অপেক্ষা না করে কম্বল দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল। তিথি বিছানার ভেজা অংশে চলে এসেছে অনেকটা।
সম্পদ ধমক দিয়ে বলল, ডান দিকে সরে যাও, ভেজা জায়গায় শুয়ে জ্বর আরো বাড়াও। তিথি নিঃশব্দে ডান দিকে সরে গেল। কম্বল দিয়ে আষ্টে পৃষ্ঠে নিজেকে পেঁচিয়ে নিল। সম্পদ প্লেট গ্লাস সরিয়ে রাখলো। অনেকক্ষণ ছুটোছুটি করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। মাথা ব্যথার কথা এতক্ষণ ভুলে গিয়েছিল, সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। জগটা উঁচু করে ঢকঢক করে পানি খেলো সে। ঘড়ির দিকে এক পলক তাকালো। ফজরের আজান দেওয়ার সময় হয়ে গেছে। এক লাফে তিথির পাশেই শরীরটা বিছানায় মেলে দিল। কয়েক সেকেন্ড পর পিঠের নিচে ভেজা অনুভব হতে সে মাথা ঘুরিয়ে তিথির দিকে তাকালো। বিস্মিত হয়ে আরেক লাফে উঠে পড়ল। মাথা চেপে ধরে বলল, শিট, কোথায় ঘুমোবো আমি এখন? কিন্তু ঘুমোতে তো হবে আমাকে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। গলা ফাটিয়ে একটা চিৎকার দিতে গিয়েও থেমে গেল সে। কর্নারের ফ্লোরে পড়ে থাকা বালিশটা নিয়ে বিছানা পরক করল। লম্বা খাট, তিথির পায়ের নিচে অনেকখানি জায়গা। সে সেখানেই ঘুমানোর সিদ্ধান্ত নিল। তিথি ঘুমিয়ে পড়েছে হয়তো। তিথির পা দুটো টেনে সে কোনাকুনি করে দিল। তারপর বালিশটা ঠিকমতো রেখে তিথির পায়ের নিচে শুয়ে পড়ল। রুমের লাইট জ্বলছে। সম্পদ হাত কপালে আড়াআড়ি করে রেখে আলোর থেকে নিজেকে আড়াল করলো। তারপর চোখ বন্ধ করলো। ভোরবেলা দরজায় কড়া নাড়ার শব্দ সম্পদের কানে আগে পৌঁছালো। কপাল কুঁচকে গেল তার। চোখ থেকে ঘুম সরেনি এখনো। এত ভোরবেলা কে ডাকছে? যার ইচ্ছে সে ডাকুক। পাত্তা না দিয়ে সে আরো গভীর ঘুমে তলিয়ে গেল। বেশিক্ষণ চুপ থাকতে পারল না। দরজার ওপাশে কেউ ভেঙে ফেলার চেষ্টা করছে। বিরক্ত নিয়ে সে চোখ খুলল। চোখ খুলতে একজোড়া স্নিগ্ধ কোমল পা নজরে এলো। ধবধবে ফর্সা পদ্ম যুগল। ডান পায়ের কনুই আঙুলে বড়সড় একটা কালো তিল। চোখ সরু করে কিছুক্ষণ চেয়ে রইল সে পায়ের দিকে। সচকিত হতে মেজাজ বিগড়ে গেল তার। হুড়মুড় করে উঠতে নিতেই বাধা পড়ল। বুকের ওপর তিথির পা জোড়া দেখে বিস্মিত হলো। বিড়বিড় করে বলল, মেয়ে, তোমার সাহস তো কম নয়। এই সম্পদ জুহাইয়ের বুকের ওপর মেয়েরা মাথা রাখার সাহস পায় না, আর তুমি পা রাখো? এক ধাক্কায় পা দুটো সরিয়ে দিল সে। টি শার্ট টেনে টুনে তিথির মুখের দিকে এক পলক তাকালো। উল্টো পাল্টা হয়ে শুয়ে আছে। গলার 4 ইঞ্চি নিচে তার তথাকথিত প্রেমিকের দেওয়া চিহ্ন জ্বলজ্বল করে উঠছে। বুকের ভেতর পুড়ে উঠল সম্পদের। কম্বল তুলে তিথির মুখ পর্যন্ত পেঁচিয়ে দিয়ে দরজা খুলল। এতক্ষণ লাগে দরজা খুলতে? তিথি কোথায়? দরজার উপাশে মারিয়া ভাবির মুখটা দেখতে পেল সম্পদ। মারিয়া তার বড় ভাইয়ের স্ত্রী, চাচাতো ভাই। তাদের জয়েন্ট ফ্যামিলি। তার বাবা আর এক চাচা সবাই একত্রে এক বাড়িতেই থাকে। সবাই একক পরিবার। তার একমাত্র ছোট বোন স্নেহা, সেও এই বাড়িতেই থাকে। তার চাচার ছোট ছেলের সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে। সম্পদ হাই তুলে দরজা থেকে সরে দাঁড়ালো, বলল, ভেতরে এসো ভাবি। মারিয়া ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করছে। বসার ঘরে কত মেহমান। তিথিকে উঠতে হবে এখন। রেডি হবে না? সবাই জিজ্ঞেস করছে, নতুন বউ কই, নতুন বউ কই। ভাবি তিথি অসুস্থ, প্রচণ্ড উইক, উঠতে পারবে না। মারিয়া চমকে সম্পদের দিকে তাকালো। বিস্ফোরিত কণ্ঠে বলল, সে কি, উঠতে পারবে না মানে? তুমি? সম্পদ যেন হঠাৎ বুঝতে পারল। থতমত খেয়ে বলল, আহা, আমি কিছু করিনি। ও জ্বর এসেছে মাঝরাতের দিকে। বিশ্বাস না হলে তুমি নিজে পরখ করো। জ্বর এসেছে? মেডিসিন খাইয়ে দিয়েছি রাতেই। মারিয়া চিন্তিত হয়ে বিছানার দিকে এগিয়ে গেল। কম্বল সরিয়ে তিথির কপালে হাত রাখল। ঘেমে একাকার, কপাল ভিজে জবজবে হয়ে আছে। সে সরে এসে বলল, জ্বর তো নেই, কিন্তু গভীর ঘুম। সম্পদ এক নজর দেখে বলল, ওই দেখো, জ্বর কমেছে, সেই জন্য ঘেমে গেছে। মাথার চুল ভেজা কেন? মাথায় পানি ঢেলেছি ভাবি।
রাতের বেলা তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছিল যে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আধ ঘন্টার মতো পানি ঢালা হয়েছে। রান্নাঘর থেকে ফল এনে খাইয়ে তারপর মেডিসিন দিয়েছি। ও। মারিয়া উঠে দাঁড়ালো। হঠাৎ করে তার চোখ পড়ল সম্পদের ঠোঁটের ওপর। মুচকি হাসল সে। এতক্ষণ মনে যে ভয়টা ছিল সেটা কেটে গেল। ভেবেছিল সম্পদ হয়তো তিথিকে মেনে নেয়নি, কিন্তু তার ধারণা ভুল। সে হাসতে হাসতে বলল, তিথিকে ডেকে তোলো, তাড়াতাড়ি রেডি হতে হবে। কোনো ধকল যাবে না ওর ওপর দিয়ে। সেজেগুজে শুধু বসার ঘরে বসে থাকবে, আমি আসছি। দরজা ভিড়িয়ে দিয়ে মারিয়া চলে গেল। সম্পদ কপাল কুঁচকে নিজের ঠোঁটের উপর হাত রাখল। মারিয়া ভাবি তার ঠোঁটের দিকে তাকিয়ে হাসল কেন। দৌড়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিচের ঠোঁটের মাঝামাঝি জায়গা জখম হয়েছে। এটা তো গতকাল রাতের সিগারেটের পুড়ে যাওয়া অংশ। কালচে হয়ে গেছে। দাঁত দিয়ে কামড়ে কালচে ভাব ওঠানোর চেষ্টা করলো। সবাই কি না কি ভেবে বসবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে থেকে সরে এলো সে। কড়া গলায় ডাকলো, তিথি, তিথি। তিথি কর্ণকুহরে তার ডাক পৌঁছলো না। এই মেয়ে এত ঘাড় তেড়া কেন? এত কথা, এত ডাকাডাকি, কিছুই কি কানে ঢুকছে না? যতই মেয়েটার সাথে কথা বলতে চাইছে না, ততই যেন বেশি করে বলতে হচ্ছে। সে আর ডাকাডাকির ভেতরে গেল না। এগিয়ে গিয়ে তিথির বাহু চেপে ধরে এক টানে উঠে বসালো। সম্পদ এক টানে তিথিকে বিছানায় বসিয়ে দিল। বিস্ফোরিত নয়নে তিথি কিছুক্ষণ এদিক ওদিক চাইল। সম্পদের মুখ দেখে কিছুটা ঘাবড়ে গেল। মস্তিষ্ক সচল হতে তার মনে পড়ল গতকাল তার বিয়ে হয়েছে, সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটার সাথে। গায়ের কম্বল সরিয়ে সে আঁচল টেনে টুনে বসল। বিছানা ছেড়ে নামতে নিতে বুঝতে পারল প্রচণ্ড দুর্বল সে। তার দেরি দেখে সম্পদ কড়া গলায় বলল, বড় ভাবি এসে একবার খুঁজে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বের হও। তিথি আর বিশ্রাম নেওয়ার সাহস হলো না। ছোট্ট করে শ্বাস ফেলল। বিছানা ছেড়ে ফ্লোরে পা রাখতেই মাথা চক্কর দিয়ে উঠল। সম্পদ হাত বাড়িয়ে ধরার আগেই তিথি বিছানা চেপে ধরে নিজেকে সামনে নিল। সম্পদ বাড়ানো হাতটা গুটিয়ে নিল। ভেতরে অপরাধ বোধ জেগে উঠল তার। বুঝতে অসুবিধা হলো না যে তিথির শরীরটা একটু বেশিই খারাপ। অপ্রতিভ সুরে বলল, বিয়ের পরের দিন কেউ অসুস্থ হয়, সবাই কি ভাববে? আমি ঠিক আছি, কিছুটা সময় দিন, রেডি হয়ে নিচ্ছি। থাক, একটু বিশ্রাম নাও, উঠতে হবে না। তিথি উত্তরের অপেক্ষা না করে সে ওয়াশরুমে ঢুকে গেল। সম্পদ চলে যেতে কপালে হাত ছোঁয়ালো তিথি। জ্বর নেই। আস্তে আস্তে উঠে সে শাড়ি বের করলো। কাপড় গুছিয়ে রেখে ফের বিছানায় গিয়ে বসল। সম্পদ ওয়াশরুম থেকে বের হলে সে চট করে রেডি হয়ে নেবে। বিয়ের দুদিন পর সকালবেলা সম্পদ আর তিথি ঢাকার পথে রওনা হলো। গাড়ি ছুটে চলেছে শহরের পথে। অতীতকে পিছু ফেলে এগিয়ে চলেছে। সম্পদ এতক্ষণ বাইরে তাকিয়েছিল। মাথা সামান্য কাত করে একেবারে তিথির দিকে তাকালো। তিথি চোখ মুখ কুঁচকে সিটে মাথা এলিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে জার্নিতে তার প্রচুর কষ্ট হচ্ছে। কিন্তু সম্পদের কিছু করার নেই। গ্রামের বাড়ি তার কাছে বিষের মতো মনে হচ্ছিল। আর থাকতে পারছিল না। সবাই যখন তখন তাকে আর তিথিকে নিয়ে মশকরা করছিল। এগুলো শুনে ভেতরে পুড়ে গেলেও মুখে লজ্জার হাসি ফুটিয়ে তুলতে হতো। সবাইকে বুঝাতে হতো যে তিথিকে পেয়ে তার জীবন ধন্য। তাদের জুটিটা শ্রেষ্ঠ জুটি। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি তারা। অথচ ভেতরের সমীকরণ পুরো উল্টো। এই 2-3 দিন অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছিল সে। আর সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে বাবাকে বলেছিল যে অফিস থেকে এমার্জেন্সি কল এসেছে, বিধায় আজকের মধ্যেই ঢাকা পৌঁছাতে হবে। সবাই মন খারাপ করলেও অফিসিয়ালি বিষয় বলে দ্বিমত পোষণ করেনি। সবাই হাসি মুখে তাদের বিদায় জানিয়েছে।
গাড়ি চলা শুরু করতেই সম্পদ বড়সড় দম ফেলেছে। ফাইনালি নিজেকে একটু মুক্ত মনে হচ্ছে। তিথি অস্ফুট স্বরে সম্পদের ভাবনায় ছেদ পড়ল। সে তড়িঘড়ি করে প্রশ্ন করল, কোনো সমস্যা, কিছু লাগবে? তিথি অতি কষ্টে মাথা এদিক ওদিক নেড়ে অসম্মতি প্রকাশ করল। সম্পদ স্বস্তি পেল। তিথির চেহারা অস্বাভাবিক লাগছে। যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছাতে হবে। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মশিউর, গাড়ি একটু জোরে চালাও, কিন্তু সাবধান। ঠিক আছে। মশিউর রহমান নামের ছেলেটা মাথা নাড়ালো। তার বয়স 25-এর কোঠায়। ক্লাস 8 পর্যন্ত পড়ে ড্রাইভিং শিখেছিল। দীর্ঘদিন ট্রাকের ড্রাইভার ছিল সে। তারপর কপাল জোরে চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হয়ে গেল। বছর 4 হলো সে হাসি আনন্দের দিন কাটাচ্ছে আর চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োজিত হয়েছে। সে ভিউ মিরে রাস্তার পেছন সাইড পরীক্ষা করে দেখলো ফাঁকা। ময়মনসিংহ ঢাকা হাইওয়ে। রাস্তায় খুব একটা গাড়ি নেই। গাড়ির এক্সিলারেটরে আরও খানিক নামিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের কাঁটা 60 থেকে 70-এ চলে গেল। ধীরে ধীরে আরও বাড়িয়ে দিল। কয়েক মুহূর্ত বাদে গাড়ি শালবনের ভেতর ঢুকে পড়ল। গাড়ি যেন উল্কার বেগে ছুটে চলেছে। তিথির শরীর কাঁপছে। মাথার ভেতর ছুটন্ত কিছু ক্রমাগত কুরে কুরে খাচ্ছে। পেটের নাড়িভুড়ি গলা দিয়ে বের হয়ে আসতে চাইছে। ঠিক এই মুহূর্তে তার মনে হচ্ছে এর চেয়ে মরে গেলে বেশি শান্তি পাবে। ছোটবেলা থেকে জার্নি করা অভ্যেস নেই। ঢাকা শহরের অক্সিজেনে তার কখনো শ্বাস নেওয়া হয়নি। মনে হচ্ছে ভবিষ্যতে নিতেও পারবে না। যখন তখন তার প্রাণবায়ু বের হয়ে যাবে। হুট করে শরীর মুচড়িয়ে মুখ চেপে ধরল সে। বাম হাতে সম্পদকে ধাক্কা দিল। সম্পদ চমকে বলল, কি হয়েছে? তিথি বমি করে নিতে সম্পদ তড়িঘড়ি করে বাধা দিল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মশিউর, গাড়ি সাইড করো, কুইক। গাড়ির স্পিড একটু বেশি ছিল। সাইড করতে কিছুটা সময় লাগলো। গাড়ির ইঞ্জিন সুইচ বন্ধ হতে দ্রুত দরজা খুলল সম্পদ। গাড়ি থেকে নেমে এসে তিথির পাশের জায়গাটা খুলে দিল। তিথি আর ধরে রাখতে পারল না। মুখটা কোনো রকমে বের করলো। হড়হড় করে বমি করে দিল সম্পদের জুতোর ওপর। চোখ মুখ কুঁচকে গেল সম্পদের। নাক ছিটকে বলল, এটা কি করলে তুমি? তিথি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় নেই। তার শরীর ক্রমই নেতিয়ে পড়ছে। এই অবস্থা দেখে সম্পদ আর রাগ করতে পারল না। তিথির কান চেপে ধরে বাইরে বের করল। রাস্তার পাশে ঘাসের ওপর বসে পড়ল তিথি। সম্পদ চেঁচিয়ে বলল, পানির বোতল এদিকে দাও মশিউর। গাড়ির গ্লোব কম্পার্টমেন্ট থেকে ছোট একটা পানির বোতল হাতে নিল মশিউর। বোতলটা সম্পদের দিকে বাড়িয়ে দিল। সম্পদ সেটা লুফে নিল। বোতলের ছিপি খুলে তিথির সামনে নিচু হয়ে বসে পড়ল। বোতল হাতে ধরিয়ে দিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। তিথি পেট চেপে আরও কয়েকবার বমি করার চেষ্টা করল। থুতু ব্যতীত কিছু বের হলো না। বোতল উঁচিয়ে কুল্লি করল সে। কয়েক ঢোক পানি খেয়ে চোখে মুখে পানি দিল। অবশিষ্ট পানি দিয়ে গলা ঘাড় ভিজিয়ে শূন্য বোতলটা সম্পদের দিকে বাড়িয়ে দিল। বোতলের দিকে নজর দিতেই সম্পদের চোখ আটকে গেল তিথির উন্মুক্ত পেটের ওপর। তিথির পরনে জামরঙা শাড়ি, যা মাত্র খেয়াল করল। মেয়েটা অসুস্থ বলে ঠিকমতো শাড়িও সামলাতে পারছে না। অনাবৃত পেট থেকে দৃষ্টি সরিয়ে সে গাড়ির দিকে তাকালো। দেখল মশিউরের দৃষ্টি অন্যদিকে। গাড়ির মডগার্ডে হেলান দিয়ে সে এক মনে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সম্পদ। কেন জানি সে চাইছে না তিথির অনাবৃত অংশ অন্য কেউ দেখুক। তিথির হাতের শূন্য বোতলটা ফেলে দিয়ে তাকে এক টানে দাঁড় করালো। পেছন থেকে শাড়ির আঁচল টেনে একবারে পেঁচিয়ে দিল তাকে। তিথি হাঁসফাঁস করতে করতে বলল, আমি আর গাড়িতে উঠবো না, কোথাও যাব না, আমি এখানেই থাকবো।
সম্পদের হাত ছাড়িয়ে তিথি আবার ঘাসের উপর বসে পড়ল। তার আর গাড়িতে ওঠা সম্ভব নয়। এবার উঠলে নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যাবে। সম্পদ পড়ে গেল ঘোর বিপদে। কি সুন্দর ঝামেলামুক্ত জীবন ছিল তার। প্রতিবার ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে বাড়ি আসা যাওয়া করত। এই প্রথম তার মনে হলো মস্ত বড় ঝামেলায় ফেঁসে গেছে সে। তার সেই মুক্ত জীবনের ঘুড়িতে কেউ টেনে ধরেছে। তিথির মুখের দিকে প্রথমবার সম্পূর্ণ দৃষ্টিতে তাকালো সে। ফ্যাকাশে ত্বক, মলিন মুখ, এলোমেলো চুল, কপালে আর নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে, পাতলা ঠোঁট কালচে হয়ে গেছে, চোখের পাপড়ি ভেজা। সে চমকে বলে উঠল, তুমি কি কান্না করছো? তিথি অস্ফুট স্বরে বলল, না। ভালো, এবার গাড়িতে ওঠো, আর বেশি পথ বাকি নেই। আমি কোথাও যাব না। যাব না মানে? যাব না মানে কোথাও যাব না। আরেকবার গাড়িতে উঠলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি কোথাও যাব না, এখানেই ঘুমিয়ে পড়ব। সম্পদকে অবাকের চূড়ায় রেখে তিথি সত্যি সত্যি ঘাসের ওপর শুয়ে পড়ল। সম্পদ বিস্ময় নিয়ে তিথির দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। দ্রুত আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। রাস্তায় ছুটে চলা দু একটা গাড়ি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তার মানে কেউ দেখেনি। সে জোরপূর্বক তিথিকে টেনে তুলল, ধমক দিয়ে বলল, পাগল হয়ে গেছো? রাস্তার মাঝে কেউ শুয়ে পড়ে? আমি রাস্তার মাঝে নই, রাস্তার পাশে শুয়েছি। তিথি মেজাজ গরম করবে না। রোদ উঠে গেছে, দ্রুত ঢাকা পৌঁছাতে হবে। আপনি আমাকে মেরে ফেলতে চান? হ্যাঁ, কোনো সন্দেহ? সম্পদের কথার পিঠে তিথি আর কিছু বলতে পারল না। সম্পদ আর দেরি করল না, এক টানে তাকে দাঁড় করালো। তারপরে জোর করে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। দরজা লাগিয়ে দিয়ে ঘুরে নিজের জায়গায় বসে পড়ল। গাড়ি ছুটে চলল নতুন গন্তব্যে। এক বহুতল ভবনের সামনে গাড়ি এসে থামল। সম্পদ তিথির দিকে তাকালো। তিথি অচেতনের মতো পড়ে আছে। স্বীকার করতে হবে, আজ মেয়েটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এতটা কাহিল হয়ে গেছে। মশিউর গাড়ি থেকে নেমে গেছে। সম্পদ তিথির কাছাকাছি মুখ নিয়ে ডাকল, তিথি, তিথি। তিথি সাড়া দিল না। সম্পদ টিস্যু দিয়ে নিজের মুখ মুছে ফেলল। মাথার চুলে আঙুল চালিয়ে সে বাইরে বের হলো। শার্টের বুকের কাছে ভেজে গেছে, সেখানে শুকে নাক কুচকে ফেললো গন্ধে। ফিরতি পথে তিথি আরো দুবার গাড়িতে বমি করেছে। একবার তার শার্টের উপর পানি দিয়ে ধোয়ার পরও গন্ধ যায়নি। গাড়ির পেছনে এগিয়ে গিয়ে দেখল মশিউর গাড়ি থেকে লাগেজগুলো নামিয়েছে। লাগেজগুলো টেনে নিয়ে সে গেটের দিকে গেল। সম্পদ দরজা খুলে তিথিকে ফের ডাকলো, শুনল না। বাধ্য হয়ে ধাক্কা দিল সে। এবারে ধরফর করে চোখ খুলল তিথি। সম্পদ বিরক্ত নিয়ে বলল, নেমে পড়ো, পৌঁছে গেছি। তিথি আস্তে আস্তে গাড়ি থেকে নামলো। হাঁটতে নিতে পা এলোমেলো হয়ে এলো তার। সম্পদ দ্রুত ধরে ফেলল। সে যতই চাইছে মেয়েটাকে স্পর্শ না করতে, ততই যেন মেয়েটা গায়ে এসে পড়ছে। কপাল কুঁচকে সে বলল, আমার হাত ধরো, 3 তলায় যেতে হবে। তিথি হাত ধরল না, নিজে থেকে হাঁটার চেষ্টা করল। সম্পদের পিত্তি জ্বলে উঠল। কত সাহস মেয়ের! সে হাত বাড়িয়ে দিল, অথচ সে হাত ধরল না। ফোঁস ফোঁস করে এগিয়ে গেল সে। এক হাতে তিথির কান জড়িয়ে ধরে সে হাঁটতে সাহায্য করল। 3 তলার সিঁড়ির ডান পাশের দরজার সামনে এসে তিথিকে ছাড়ল সম্পদ। পকেট থেকে চাবি বের করে তালা খুলল। লাগেজ দুটো ভেতরে ঢুকিয়ে দিল। ফ্রিজ থেকে একটা জুসের বোতল হাতে বেরিয়ে এলো। দেখল তিথি এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে বলল, ভেতরে গিয়ে বিশ্রাম নাও, আমি মশিউরকে বিদায় করে আসি। ওকে আজই গ্রামে ফিরতে হবে। আগামীকাল সকালে বাবার গাড়ি লাগবে, কোনো মিটিং আছে। বলে সম্পদ ঝটপট সিঁড়ি মারিয়ে নিচে নামল। মশিউর ড্রাইভিং সিটে বসে পড়েছে। সে জুসের বোতল ধরিয়ে দিয়ে বলল, সাবধানে ড্রাইভ করবে মশিউর, আর এই গলির মাথায় যে রেস্টুরেন্ট আছে ওখানে থেকে খেয়ে নেবে, না খেয়ে ড্রাইভ করবে না কিন্তু। জি। মশিউরের হাতে কিছু এক্সট্রা টাকা গুঁজে দিয়ে সম্পদ 3 তলায় উঠল। ভেড়ানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতর থেকে দরজা লক
করে আশেপাশে তাকালো, তিথি নেই। আছে কোথাও হয়তো ভেবে সে নিজের রুমে ঢুকলো। বিছানার দিকে তাকাতেই চমকে উঠল সে। তিথি বিছানায় উল্টো দিকে শুয়ে আছে। সে চেঁচিয়ে বলে উঠল, তিথি, আমার বিছানায় কেন তুমি? আরও রুম আছে তো। তিথির প্রত্যুত্তর না পেয়ে সম্পদ এগিয়ে গেল, কাছাকাছি গিয়ে আরও দুবার ডাকলো। তিথি শুনল না, বুঝতে পারল ঘুমিয়ে পড়েছে। কপাল কুঁচকে গেল তার। এক রাশ বিরক্তি এসে ভর করল। মেয়েটা এসে সরাসরি তার বেডরুমে ঢুকে পড়েছে। শুধু ঢুকে পড়েনি, এই মুহূর্তে বিছানায় শুয়ে আছে। সে দ্রুত হাত বাড়িয়ে ডাকতে নিল। ধাক্কা দিতে নিতে তিথির ফ্যাকাশে মুখ দেখে থেমে গেল। তিথির অবস্থা খারাপ, জার্নি করে কাহিল হয়ে পড়েছে। একদম বিছানার সাথে মিশে শুয়ে আছে, নড়চড় নেই। এত দ্রুত গভীর ঘুমে চলে গেছে দেখে তার মায়া হলো। কুঁচকানো ভ্রু জোড়া শিথিল হয়ে এলো। সে ঘুমটা নষ্ট করতে চাইল না। ছোট একটা শ্বাস ফেলে সরে এলো। এক নজর সম্পূর্ণ রুমে নজর বুলালো। মোটামুটি গোছানো আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতের ঘড়ি আর ফোন টেবিলের উপর রাখল। অতঃপর আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তিথির ঘুম ভাঙতে নিজেকে অন্ধকার রুমে আবিষ্কার করল। কিছুক্ষণ সেভাবেই চেয়ে রইল। মস্তিষ্ক কাজ করতে দ্রুত উঠে বসল। রুমে গাঢ় অন্ধকার ছায়া, কিছুই চোখে পড়ছে না। আস্তে আস্তে চোখে অন্ধকার সয়ে আসতেই দরজা দেখতে পেল। দরজার 1 ইঞ্চ ফাঁক দিয়ে ক্ষীণ আলো রেখা রুমে ঢুকছে। বিছানা ছেড়ে নেমে পড়ল সে। শাড়ির কুচি খুলে গেছে, সেগুলো মোটামুটি গোছগাছ করে আবার গুজে নিল। আঁচল দিয়ে কোনো রকমে নিজেকে পেঁচিয়ে নিয়ে তবে বাইরে বের হলো। বাইরে কড়া আলো, তীব্র ভোল্টেজের বাল্ব জ্বলছে। কয়েক হাত লম্বা বারান্দার মতো ড্রয়িং রুম। ড্রয়িং রুমের আসবাবপত্র বলতে একটা টেবিল আর দুটো চেয়ার শোভা পাচ্ছে, আর একপাশে কাউচ। ড্রয়িং রুমের শেষ মাথায় রান্নাঘর নজরে এলো। ধীর পায়ে হেঁটে সে ভেতরে গেল। রান্নাঘর ভীষণ অগোছালো। চুলা বন্ধ, বন্ধ চুলার চারপাশে হলুদের গুঁড়ো ছিটিয়ে আছে। ফ্রাইং প্যানে দুটো ডিম ভাজা রয়েছে। রাইস কুকার থেকে ধোঁয়া উঠছে, তার মানে ভাত রান্না শেষ। তিথি রান্নাঘর থেকে বের হলো। আশেপাশে তাকিয়ে সম্পদকে খুঁজল। তার ডান পাশে লাগোয়া দুটো বড় বড় রুম। এর একটাতে সে শুয়েছিল এতক্ষণ, আরেকটাতে দরজা বন্ধ। কৌতূহল নিয়ে এগিয়ে গেল সে। সম্পদ ভেতরে ভেবে দরজায় মৃদু টোকা দিল। ভেতর থেকে কোনো শব্দ এলো না। বাধ্য হয়ে জোরসে ধাক্কা দিল। ধড়াম করে দরজা খুলে গেল। সেই সাথে সম্পদ এক লাফে বিছানা ছেড়ে উঠে বসল। তিথি সম্পদকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। সম্পদ শুয়ে পড়েছিল, সেটা সে জানতো না, জানলে বিরক্ত করতো না। তাকে মূর্তির মতো নিশ্চুপ দেখে সম্পদ বলল, কি চাই? তিথির ঘোর কাটল। দ্রুতলয়ে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে নিল। এই রুমে শুধু বিছানা রয়েছে, আর রয়েছে একটা ডেস্ক। ডেস্কের ওপর ল্যাপটপও চোখে পড়ছে, আর কিছুই নেই। সে দরজা ছেড়ে সরে আসতে নিতেই সম্পদ বলল, কোথায় যাচ্ছ? আজ থেকে এই রুমে থাকবে তুমি। আর আপনি? সম্পদ অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো। তার দৃষ্টি দেখে তিথি বুঝতে সক্ষম হলো প্রশ্নটা বেমানান হয়েছে। আর যাই হোক, সম্পদ আর সে এক রুমে এক বিছানায় থাকবে না। গ্রামের সবার চোখে ধুলো দেওয়ার জন্য এক রুমে থেকেছে। তারা সুখী দম্পতির অভিনয় করেছে। এখন তো লুকোচুরির দরকার নেই। তার এটাও মনে পড়ল যে বিয়ের দিন সকালে সম্পদ বলেছিল, কয়েক মাস গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে মুক্তি দিয়ে দেবে, নিজেও মুক্ত হবে। তিথি দীর্ঘশ্বাস লুকিয়ে রুমে ঢুকল। সম্পদ বিছানা ছেড়ে নিচে দাঁড়িয়ে পড়ল। তিথি আর চোখে একবার তাকে পরখ করল। পরনের টি শার্ট আর ট্রাউজার, হাতের কবজিতে ঘড়ি। এই মানুষটা সারা দিন রাত ঘড়ি পরে থাকে নাকি? হয়তো বেশিরভাগ সময় সে হাতে ঘড়ি দেখেছে।
সম্পদ সরে এসে বলল, এটা গেস্ট রুম, আজ থেকে এই রুম তোমার, এখানে থাকবে তুমি। আর আমি আমার রুমে, মানে পাশের রুমে। আপনার রুমে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সম্পদ উত্তর দিল না। তিথি বুঝতে অসুবিধা হলো না, মাথা নিচু করে বলল, দুঃখিত, মাথা ঘুরছিল বলে যে রুমটা হাতের কাছে পেয়েছি ওটাতেই শুয়ে পড়েছিলাম, ঠিক মতো খেয়াল করা হয়নি। শরীর কেমন এখন? তিথি আরেক দফা চমকালো। সম্পদের মুখের দিকে তাকিয়ে দেখল, তার দৃষ্টি সোজা দরজার পানে। সম্পদের ছোট এই প্রশ্নটা তার ভেতর প্রচণ্ড ভালো লাগার সৃষ্টি করল। সে নিচু স্বরে বলল, মোটামুটি সুস্থ। রান্নাঘরে খাবার আছে, ফ্রিজেও আছে, সব দেখে শুনে খেয়ে নেবে। আমি ড্রয়িং রুমের টেবিলের উপর মেডিসিন রেখে দেব, খেয়ে নিও। ঠিক আছে। আমাকে কোনো কিছু নিয়ে বিরক্ত করবে না, যা করার এই রুমের মধ্যে করবে। না, শুধু এই রুমে না, রান্নাঘর, ডাইনিং, ওয়াশরুম সব ব্যবহার করতে পারবে, শুধু আমার রুমে ঢুকবে না। জি। সম্পদ আর কথা বাড়ালো না, দ্রুত হেঁটে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে হঠাৎ পেছন ঘুরে দাঁড়ালো। এক পলক তিথিকে লক্ষ্য করে বলল, তোমার প্রয়োজনীয় জিনিস কি কি লাগবে সব লিস্ট করে রেখো, কাল এনে দেব। কাল আপনার অফিস নেই? নেই। তিথি চোখ তুলে তাকানোর আগে সম্পদ দরজার বাইরে মিলিয়ে গেল। দরজাটা ভিড়িয়ে দিয়ে সে বিছানায় এসে বসল। বিছানা পরিষ্কার, নতুন ঝকঝকে বালিশ, কভার, বেডশিট বেছানো। মাঝামাঝি পাতলা ফুলের কম্বলটি গুটিয়ে রাখা। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সে শাওয়ার নেওয়ার চিন্তা করল। প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। সারাদিন কিছুই পেটে পড়েনি, উল্টে সব বের হয়ে গেছে। অগোছালো শাড়ির আঁচল কোমরে গুঁজে সে উঠে দাঁড়ালো। লাগেজের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিতেই দেখল রুমের কর্নারে লাগেজ রাখা। আর দেরি করল না, লাগেজ থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল। ঠান্ডা পানির স্পর্শে প্রতিটা লোমকূপ কেঁপে কেঁপে উঠছে। দু হাত সহ শরীরের দাগগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। দাগগুলো শুকিয়ে যাচ্ছে, মিশে গেছে প্রায়। কিন্তু শরীরের দাগগুলো মিশে গেলেও তার মনের দাগ কিভাবে মিশবে? মস্তিষ্ক থেকে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নটি কি করে দূর করবে? কি করে মুছে ফেলবে জীবনের এই কালো অধ্যায়? যতই ভুলতে চাচ্ছে ততই যেন স্মৃতিপটে আরো গভীরভাবে গেঁথে যাচ্ছে। দু হাতে মুখ আটকে হাউমাউ করে কেঁদে ফেলল সে। কিছুক্ষণ পর শরীরে কাঁপুনি ধরল, হাত পা কুঁকড়ে এলো শীতে। ভেজা কাপড় আর থাকা যাচ্ছে না। শেষবার মাথায় পানি দিয়ে সে 3 পিস পরে নিল। ভেজা কাপড়গুলো ওভাবেই রেখে দিল। প্রচণ্ড শীত লাগছে, কম্বলের নিচে ঢুকতে হবে। মাথায় টাওয়েল পেঁচিয়ে সে কাঁপা কাঁপা হাতে ওয়াশরুমের ছিটকানি খুলল। দরজা সরিয়ে রুমে ঢুকতেই আচমকা পা থেমে গেল, শরীর জমে এলো। কোটরাগত অক্ষি যুগল আয়তনে বড় হয়ে গেল। বিস্ফোরিত কণ্ঠে বলল, আপনি? সম্পদের কানে ঢুকল না। তার চোখ দুটো তিথির উপর নিবদ্ধ। সদ্য শাওয়ার শেষ করে ভেজা চুলে কোনো রমণীকে এই প্রথম দেখছে সে, এত কাছ থেকে দেখছে। কেমন ছবির মতো দৃশ্য। তিথির মাথায় টাওয়েল পেঁচানো, মুখে বিন্দু বিন্দু পানির রেশ, ভেজা পাপড়ির মাঝে বড় বড় দুটো চোখ। ঠোঁট যুগল মৃদু কাঁপছে। কানের পাশে কিছু ভেজা চুল গলার কাছে পড়ে আছে, সেখান থেকে পানি চুইয়ে পড়ছে। আস্তে ধীরে তার চোখ তিথির বুকের ওপর পড়ল। সঙ্গে সঙ্গে তিথি মাথার টাওয়েল খুলে বুকে জড়িয়ে নিল। দ্বিতীয়বার কম্পিত কণ্ঠে বলল, আপনি এখানে কি করছেন? সম্পদের ঘোর কাটল। দ্রুত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রুমের এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে আমার ল্যাপটপ কোথায় রাখলাম? সম্পদের পেছনের ডেস্কের ওপর ল্যাপটপ দেখা যাচ্ছে। তিথি এগিয়ে এলো, সম্পদের পেছন থেকে ল্যাপটপ হাতে তুলে নিল। তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে নিন। সম্পদ ল্যাপটপ হাতে নিল, মাথা নিচু করে আর চোখে তিথির দিকে তাকালো। একরাশ ভেজা চুলে
মাঝে তার গোল গোল মুখটা দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠল। আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে সে রুম থেকে বের হয়ে গেল। সম্পদ চলে যেতে তিথি বালিশের ওপর থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়ালো। রুমের দরজা বন্ধ করতে গিয়েও করল না। একটু পর বের হতে হবে তাকে। পেটে প্রচণ্ড ক্ষুধা। মাথার চুলগুলো পুনরায় ঝেড়ে নিল, টাওয়েল দিয়ে মুছে ফেলল। ভেজা টাওয়েল শুকিয়ে দেওয়ার সময় দেখল তার রুমের ব্যালকনি নেই। রাস্তার পাশ ঘেঁষে শুধু একটা বড় জানলা। জানলার থাই খুলে সে বাইরে তাকালো। অন্ধকারের মতো জ্বলজ্বল করছে শত শত লাইট। বনানী এই রাতে শহর দেখে সে বুঝতে সক্ষম হলো না রাত কত হয়েছে এখন। কিছুক্ষণ পর সম্পদের রুমের দিকে তাকালো। রুমের ব্যালকনির সম্পূর্ণ অংশ নজরে এলো। এখান থেকে জানলা দিয়ে সব দেখা যাচ্ছে। সম্পদের ভেজা শার্ট, প্যান্ট সব দেখতে পাচ্ছে। তার চাহনিরত অবস্থায় হুট করে সম্পদ ব্যালকনিতে ঢুকলো। তার ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট, লম্বা করে টান দিয়ে ভুসভুস করে দোয়া চাটছে। সিগারেটে টান দেওয়া দেখে আনাড়ি মনে হচ্ছে না, প্রথমবার নয়, স্পষ্ট অভিজ্ঞতা আছে। শ্বাস ফেলে সে তাকিয়ে সম্পদের গতিবিধি পরখ করতে লাগলো। আঙুলের ফাঁকে সিগারেট গুজে সম্পদ ব্যালকনিতে পায়চারি করছিল। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। সিগারেটের ছাইগুলো ঝরে পড়ছে ফ্লোরে। কখনো সে মাথার চুলে হাত বুলাচ্ছে, কখনো আবার পায়চারি থামিয়ে রাতের শহর দেখতে ব্যস্ত হয়ে পড়ছে। সিগারেট অর্ধেকের বেশি শেষ হয়ে এসেছে। ব্যালকনির গ্রিল থেকে হাত সরিয়ে সে বাকি অংশ শেষ করল। ছোট্ট জ্বলন্ত টুকরোটি ছুঁড়ে ফেলে দিল। ব্যালকনি থেকে সরে আসার সময় আকস্মিক পাশের রুমের জানলার দিকে তাকালো। তিথির চোখে চোখ পড়তে ভূত দেখার মতো চমকে উঠল। চাপা আর্তনাদ করে বলল, জানলা ধরে কি করছো? কোনো উত্তর এলো না। তবে জানলার ওপাশে তিথির ছায়াটা সরে গেল। সম্পদের কপাল কুঁচকে গেল। কয়েক সেকেন্ড যেতে ভয় জেঁকে ধরল। ওখানে সত্যি সত্যি তিথি ছিল তো, নাকি সে কল্পনা দেখল? পরখ করার জন্য দ্রুত রুমে এলো। বাইরে বের হয়ে দেখল তিথি প্লেটে খাবার এনে টেবিলে বসে পড়েছে। তিথি তার দিকে পেছন ঘুরে বসে আছে। সে আর এগিয়ে গেল না, কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে রুমে চলে গেল। মধ্যরাত। সম্পদের ঘুম আসছে না কিছুতেই। দীর্ঘক্ষণ এপাশ ওপাশ করে সে উঠে পড়ল। রুমে আবছা আলো, ব্যালকনির আলো অনেকখানি রুমে এসেছে। সেই আলোতে ফের ল্যাপটপ খুলে বসল সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। পানির তৃষ্ণা পেটে ল্যাপটপ বন্ধ করে উঠে পড়ল। ছিটকিনি খুলে ড্রয়িং রুমে প্রবেশ করল। ড্রয়িং রুমে আলো জ্বলছে। অন্যান্য দিন সে এখানকার আলো বন্ধ করে রাখত। আজ তিথির জন্যই অন রেখেছে, যাতে ভয় না পায়। এগিয়ে গিয়ে সে রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করলো। সাথে বের করলো কিছুদিন আগের রাখা আপেল। আপেলের বাইরেটা চেক করে দেখলো নষ্ট হয়নি। বেসিনে ধুয়ে সে আপেলে দিল এক কামড়। তারপর রান্নাঘর থেকে বের হলো। এক হাতে পানির বোতল নিয়ে আপেল খেতে খেতে সে তিথির রুমের দিকে তাকালো। দরজা ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে। কেন জানি সে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। কাছাকাছি পৌঁছাতে হঠাৎ তার কানে কান্নার আওয়াজ আসতে লাগলো, সেই সাথে চাপা আর্তনাদ। বুকের ভেতর ধক করে উঠল তার। হাতের বোতল খসে পড়ল। সে দরজায় ধাক্কা দিয়ে ক্রমাগত ডাকতে শুরু করলো, তিথি, তিথি, দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি। ভেতরের কান্নার আওয়াজ যেন বেড়ে গেল। সেই সাথে বেড়ে গেল সম্পদের বুকের অপ্রত্যাশিত ঝড়। তিথি, কিছু হয়নি তো? ধূপ ধাপ কিল দিয়ে সে দরজা খোলার চেষ্টা করলো আর তিথিকে ডাকতে লাগলো। তার সৃষ্ট শব্দের পরিমাণ বেড়ে যেতে আচমকা দরজা খুলে গেল। কিছু বুঝে ওঠার আগে অন্ধকার থেকে এক নারী মূর্তি এসে তার বুকে আছড়ে পড়ল। অন্ধকার থেকে এক নারী মূর্তি এসে সম্পদের বুকে আছড়ে পড়ল। সম্পদ থমকে গেল। কয়েক সেকেন্ড লাগলো বুঝতে যে
কেউ একজন তাকে গভীরভাবে জড়িয়ে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। বেইলি স্পর্শগুলো থেকে বরাবর সে নিজেকে রক্ষা করেছে। জীবনে প্রথম কোনো রমণীর ছোঁয়া তার ভেতরে অদ্ভুত অনুভূতির সৃষ্টি করল। নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে আসছে যেন। কেমন দম বন্ধ করা অদ্ভুত অনুভূতি। শরীরে অদ্ভুত শিহরণ। নারীমূর্তি আরো গভীরভাবে তার বুকে মুখ লুকোতেই কেঁপে উঠল সে। নারীমূর্তিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরালো। নিজেও কিছুটা পিছিয়ে এলো। অস্ফুট স্বরে বলল, তিথি। তিথির শরীর কাঁপছে। দাঁতে দাঁত আটকে আসছে। মৃগী রোগীর মতো কেমন ছটফট করছে। অস্পষ্টভাবে কিছু একটা বলার চেষ্টা করছে। সম্পদের ঘোর কাটল। এগিয়ে এসে তিথির মুখোমুখি দাঁড়ালো। কাঁধে হাত রেখে বলল, তিথি, আমি। এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? আমায় বলো। তিথি হাউমাউ করে কেঁদে ফেলল। কাঁধে রাখা সম্পদের হাত চেপে ধরে রুমের ভেতরটা দেখালো। ঠোঁট নেড়ে কিছু একটা বলার চেষ্টাও করলো। সম্পদ বুঝতে পারল না। কপাল কুঁচকে বলল, কি হয়েছে? স্পষ্ট করে বলো। না বললে বুঝবো কি করে? লিসেন, ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি। তিথি যেন জোর পেল। কম্পমান ঠোঁট জোড়া মৃদু আলগা করে বলল, ও ও এসেছে। ও কে? ও কে এসেছে? সবুজ। সবুজ? কে সবুজ? তিথি আর কিছু বলতে পারল না। কণ্ঠ রুদ্ধ হয়ে এলো তার। সম্পদ তাকে আশ্বস্ত করার চেষ্টা করল। তার প্রশ্নের মধ্যে গেল না। তাকে টেনে নিয়ে রুমের ভেতর গেল। ঘুটঘুটে অন্ধকার রুমে সুইচ টিপলে আলো জ্বালালো। সঙ্গে সঙ্গে রুমের দিনের মতো ফকফকে আলো ছড়িয়ে পড়ল। সেই আলোতে ঘুরে সম্পদ তিথির দিকে তাকালো। এতক্ষণ তিথির মুখটা ভালো করে লক্ষ্য করা হয়নি। এখন দেখে বুকের ভেতর ধক করে উঠল তার। তিথির বিধ্বস্ত চেহারা, ঘেমে একাকার হয়ে গেছে। মাথার চুল অগোছালো, খোপা ঢিলে হয়ে ঘাড়ের উপর পড়ে আছে। কিছু আলগা চুল গলার ঘামে লেপ্টে আছে। চোখ মুখ ফোলা ফোলা। সে উদ্ভ্রান্ত দৃষ্টিতে সম্পূর্ণ রুমে কিছু খুঁজছে। তিথির হাতটা সম্পদ আগেই ছেড়ে দিয়েছিল। এইবারে কবজির কাছে ধরে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই তিথি, কি হয়েছে? বলো আমায়। তিথি ফের কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, সবুজ, ওই জানোয়ার এতক্ষণ রুমে ছিল। আমার গায়ের পোশাক টেনে টেনে খোলার চেষ্টা করছিল। আমি চিৎকার করে এত বাধা দিলাম, কিন্তু কিছুতেই পেরে উঠছিলাম না। সম্পদ বুঝতে পারল তিথি কার কথা বলছে। তার মানে তিথির প্রেমিকের নাম সবুজ ছিল, যে কিনা তার সর্বনাশ করেছে। তিথি থরথর করে কাঁপছে। সম্পদ তার হাত আরো শক্ত করে চেপে ধরল। তিথির পা থেকে মাথা অবধি পরখ করে হুট করে চোখ সরিয়ে নিল। তিথির বুকে ওড়না নেই, যা মাত্র খেয়াল করল। মাথা নিচু করে সে বলল, তিথি, তুমি দুঃস্বপ্ন দেখছিলে। সবুজ নেই। শুধু সবুজ কেন, লাল, নীল, সাদা, কালো কেউ নেই। সম্পদের কথা বলার ভঙ্গিতে তিথির কান্না থেমে গেল। আরেক নজর রুমে চোখ বুলিয়ে কনফার্ম হলো, রুমে সত্যি কেউ নেই। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল সে? কিন্তু স্বপ্ন এতটা বাস্তবিক কি করে হয়? সবুজের নখের আঁচড়গুলোতে স্পষ্ট যন্ত্রণা হচ্ছিল তার। আর জামা কাপড় সব ঠিক আছে, মানে কেউ খোলেনি। সম্পদের কণ্ঠ আবার কানে এলো। তার কথা অনুযায়ী তিথি নিজের দিকে তাকালো। পোশাক ঠিক দেখে কিছুটা স্বস্তি পেল। হুট করে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। লজ্জায় মুখ কুঁকড়ে গেল। এক ঝটকায় সম্পদের হাত ছাড়িয়ে সে বিছানা থেকে ওড়না গায়ে জড়ালো। সম্পদ আর তার দিকে তাকালো না। কিছুক্ষণ পর ড্রয়িং রুম থেকে গ্লাসে করে পানি এনে দিল। ডেস্কের উপর রেখে বলল, পানি খেয়ে নিজেকে শান্ত করো। এত ভয় পাওয়ার কিছু নেই। কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। ওটা তোমার জীবনের একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করো। সবার জীবনে একটা করে কালো অধ্যায় থাকে। এসব যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। তিথি পানির গ্লাসটা নিয়ে বিছানায় বসে পড়ল। এক নিঃশ্বাসে গ্লাস খালি করল। কপালে হাত রেখে দেখল জ্বর নেই, কিন্তু শরীর কেমন ম্যাজ ম্যাজ করছে।
এক পলক সম্পদের দিকে তাকালো। সম্পদের দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। তিথি লম্বা করে শ্বাস নিল, দৃষ্টি নত করে বলল, আপনি ঘুমিয়ে পড়ুন, সকাল হয়ে যাচ্ছে। তুমি কি করবে? আমিও ঘুমিয়ে পড়ব। তিথি মিথ্যা বলল। সে আর বাকি রাতটুকু ঘুমোবে না। ঘুমোবে না বলতে ঘুমোতে পারবে না। চোখের পাতা বন্ধ করলে সবুজ নামক নরপশুর বীভৎস চেহারা ভেসে ওঠে। তার সেই কুটিল হাসি কিছুতেই মন থেকে সরছে না। অথচ প্রথম দেখায় এই হাসির প্রেমেই পড়েছিল সে। ঘুণাক্ষরেও টের পায়নি এই সুন্দর হাসির আড়ালের মানুষটা কতটা নিকৃষ্ট। দীর্ঘশ্বাস ফেলল সে। সম্পদকে আর কষ্ট দিতে চাইছে না। এই মানুষটা তার উপর দয়া করেছে, এতেই সে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। সত্যি বলতে বিয়েটা ভেঙে গেলে তার বেঁচে থাকার পথ চিরতরে হারিয়ে যেত। তার সরল মনের বাবাকে লোকে কটু কথা শোনাতো। তার ভুলের শাস্তি বাবা মা পেত, যা সে সইতে পারত না। সে এক পলক সম্পদের দিকে তাকালো। সম্পদ সেই পূর্বের মতোই নির্বিকার রয়েছে। সে কৃতজ্ঞতার সুরে বলল, ধন্যবাদ আপনাকে, এখন গিয়ে শুয়ে পড়ুন। সম্পদ নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো। দরজার দিকে এগোতে এগোতে বলল, আজ থেকে দরজা খুলে রেখে ঘুমোবে। দুঃস্বপ্ন দেখলে আমি জাগিয়ে দেব। শটান হেঁটে রুমের বাইরে এলো সম্পদ। দরজার বাইরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। এতক্ষণ চেপে রাখা নিঃশ্বাস ফেলে ঘন ঘন নিঃশ্বাস নিল। তিথির সামনে থাকার সময়টুকু সে নিঃশ্বাস নিতে ভুলে গেছিল। বুক চেপে নিজের দিকে তাকালো সে। এই প্রথম কোনো নারীর স্পর্শ যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ওই মুহূর্তটুকু সে কিছুতেই ভুলতে পারছে না। খুব দ্রুত নিজেকে সামলে নিল সে। এক পলক তিথির রুমের দিকে তাকালো, তারপর ড্রয়িং রুমের কাউচে গিয়ে বসে পড়ল। তিথির রুমের দরজা খোলা। এখন থেকে রুমে অনেকখানি দেখা যায়, তবে বিছানার সাইড নয়। ওয়াশরুমের বন্ধ দরজায় চোখ পড়েছে। সেদিকে তাকিয়ে থেকে সে কাউচে পা মেলে শুয়ে পড়ল। তিথির দরজার পানে মুখ রেখে সে চোখ বন্ধ করল। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, রুমে ঘুমোনো যাবে না। তিথি দুঃস্বপ্ন দেখে চিৎকার করলে সে শুনতে পাবে না। তার চেয়ে এখানে ঘুমোনো বেটার হবে। তিথি ভয় পেয়ে চিৎকার করলে শুনতে অসুবিধা হবে না, দ্রুত ওর কাছে পৌঁছাতে পারবে। নিজের ভাবনায় নিজেই চমকে উঠল সম্পদ। এসব কি ভাবছে? কেন ভাবছে? মেয়েটা এত খেয়াল কেন রাখছে সে? রাতে ঘুম হারাম করে সে মেয়েটার জন্য জেগে থাকার বৃথা চেষ্টা কেন করছে? ধপ করে চোখ খুলল সে। ঠিক তখনই ওয়াশরুমের দরজার সামনে তিথি কালো রঙের ওড়নার এক অংশ দেখতে পেল। তড়িৎ গতিতে উল্টা ঘুরে গেল সে। চোখ খিচে বন্ধ করে ফেলল। মেয়েটা কি না কি ভেবে বসবে, হয়তো ভাববে লুকিয়ে তার ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে। সে আর চোখ খুলল না। মনের মাঝে উদয় হওয়া প্রশ্নগুলো ধামাচাপা দিয়ে দিল। এগুলোর উত্তর তার কাছে নেই। কোনোদিন যদি উত্তর খুঁজে পায় তখন আবার ভাববে, প্রশ্নগুলোর উত্তর নিয়ে গল্প সাজাবে। সম্পদ কাউচে উল্টো ঘুরে শুয়ে আছে বলে তিথির উপস্থিতি টের পেল না। তিথি নিজের রুমের দরজা বন্ধ করতে এসে দীর্ঘক্ষণ সম্পদের দিকে চেয়ে রইল। দরজা বন্ধ করবে নাকি সম্পদের কথা মতো খোলা রাখবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। সবুজের সাথে এতদিন পথ চলার পরও তাকে চিনতে পারেনি। সম্পদকে তার এই মুহূর্তে ভালো মনে হচ্ছে, কিন্তু 3-4 দিনের মানুষটিকে কতটুকু চিনতে পেরেছে সে? সেও যদি হঠাৎ করে তার ভালো মানুষের মুখোশ খুলে ফেলে, সবুজের মতো মুখোশের আড়ালে কুৎসিত মুখের পরিচয় দেয়, তারপর ঝাঁপিয়ে পড়ে। সবুজের সাথে তার 1.5 বছরের সম্পর্ক ছিল। এই 1.5 বছরে যে ছেলে তার হাত পর্যন্ত ছুঁয়ে দেখেনি, সেই ছেলে বিয়ের আগের দিন তার সব কেড়ে নিল। তিল তিল করে গড়া এতদিনের বিশ্বস্ততার পাহাড় এক নিমেষে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। অথচ দীর্ঘদিন তার সাথে রাত জেগে কথা বলে, লুকিয়ে দেখা করে, পাশাপাশি হাঁটাচলা করেও তার নোংরা মনটাকে পড়তে পারেনি, বুঝতে পারেনি তার নোংরা দৃষ্টি, নোংরা ইঙ্গিত। এতগুলো দিন একত্র থেকেও যাকে চিনতে পারেনি, সেখানে সম্পদ নামক মানুষটাকে কি করে চিনবে?
কি করে বুঝতে সক্ষম হবে তার মনে কি আছে, কতটা অন্ধকার লুকিয়ে রেখেছে নিজের মাঝে? বোঝা সহজ নয়। তার চেয়ে সেসব ছেড়ে দিক, জীবন চলুক জীবনের মতো। মাঝরাতে যদি সম্পদ তাকে জড়িয়ে ধরে অধিকার ফলাতে চায়, তবুও সে অবাক হবে না, বাধা দেবে না। তার নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মে গেছে। এই শরীর তাকে বহন করতে হচ্ছে ভেবেই সর্বদা আত্মা পুড়ে ওঠে। এই নোংরা দূষিত শরীরের ভালো মন্দ খেয়াল রাখতে হয় তাকে। এর চেয়ে কষ্টের আর কি আছে? দু চোখ জলে ভরে উঠল তার। এই দেহ কি আর কোনোদিন পবিত্র হবে না? পৃথিবীতে কোনো ওষুধ কি নেই যা এই নোংরা স্পর্শগুলো মুছে দিতে পারবে, চিরতরে মুছে দিতে পারবে, তাকে ভুলিয়ে দিতে পারবে ওই ভয়াবহ অনুভূতিটুকু? হয়তো নেই। ওড়নার কোণায় চোখ মুছে সে দরজা সামান্য ভিড়িয়ে দিল। অল্প একটু ফাঁক রেখে বিছানায় এসে বসল। কিছুক্ষণ পর লাইট অন রেখেই শুয়ে পড়ল। তিথির ঘুম ভেঙেছে অনেক আগেই। ইতিমধ্যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, কিন্তু রুম থেকে বের হয়নি। বিছানায় বসে সে বারবার দরজার পানে তাকাচ্ছে। দরজা সেই পূর্বের মতোই আছে, যতটুকু ফাঁক রেখে শুয়ে পড়েছিল ততটুকুই আছে, বিন্দু মাত্র নড়চড় হয়নি। কিন্তু দরজার ওপাশে সম্পদ কি করছে তা বোধগম্য হচ্ছে না। এখনো কি ঘুমিয়ে আছে? আর অপেক্ষা করতে পারল না সে। ভোরের সূর্য উঠে পড়েছে অনেক আগে। ওড়নাটা ভালো মতো পেঁচিয়ে মাথায় দিল সে। তারপর সাবধানে দরজার ফাঁক দিয়ে বাইরের দিকে উঁকি দিল। তিথি ড্রয়িং রুমে তাকাতেই কাউচের উপর চোখ গেল। সম্পদ শুয়ে আছে। অবাক হলো সে। মানুষটা সারা রাত এখানে কেন শুয়েছিল? সে তো ভেবেছিল রাতে ঘরে চলে যাবে। নিঃশব্দে এগিয়ে গেল সে। কাছাকাছি গিয়ে বুঝতে পারল সম্পদ গভীর ঘুমে চিত হয়ে শুয়ে আছে। এত বড় শরীরটা কাউচ সামলাতে পারেনি। বাম হাতটা ফ্লোরে ছুঁই ছুঁই, ঘাড় ডান দিকে কাত করে আছে, মাথার নিচে বালিশ নেই। সে আর দাঁড়ালো না, রান্নাঘরের দিকে এগোলো। তাকে কাজ করতে হবে, রান্না করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, সম্পদের টুকিটাকি প্রয়োজনীয় সব কাজ করে দিতে হবে। এসব তার কর্তব্য। তাছাড়া সম্পদের ভালো মন্দ খেয়াল রাখার জন্যই তাকে বিয়ে করানো হয়েছে। শহরে আসার সময় সম্পদের মা অর্থাৎ তার শাশুড়ি মা বারবার করে স্মরণ করিয়ে দিয়েছে সে যেন সম্পদের উপর পূর্ণ মনোযোগ দেয়, তার খেয়াল রাখে। সে খেয়াল রাখবে, নিজের ব্যক্তিগত দুঃখ লুকিয়ে সম্পদের খেয়াল রাখবে, ভালো মন্দ দেখভাল করবে। শ্বাস নিল সে। রান্নাঘরে খোঁজাখুঁজি করে তেমন কিছুই পেল না। সবজি নেই, রান্নাঘরের সাজ সরঞ্জাম নেই, বলতে গেলে কিছুই নেই। কি রান্না করবে তাহলে? ফ্রিজ খুলে দেখলো শুধু দুটো ডিম রয়েছে। বুঝতে অসুবিধা হলো না এই ছেলে নিজে রান্না করে খুব কমই খেয়েছে। সারাক্ষণ হয়তো বাইরের খাবার পেটে পড়েছে। পাহাড়ি ঢালের মতো সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। হাজারো দুঃখ কষ্ট ছাপিয়ে ক্ষুধা সময় মতো ঠিকই মাথা চাড়া দিয়ে উঠবে। উপায়ন্ত না দেখে সে ভাত আর ডিম ভাজি সিদ্ধান্ত নিল। এর চেয়ে সহজ মেনু তার জানা নেই। ভাতের চাল খুঁজে পেতে একটু কষ্ট করতে হলো। বাকি কাজগুলো দ্রুত সমাধান করে সে রাইস কুকারে ভাত বসিয়ে দিল। একটু পর ড্রয়িং রুমে এলো। না চাইতেও চোখ সম্পদের দিকে গেল। পূর্বের মতোই শুয়ে আছে মানুষটা। তিথির মনে হঠাৎ করে দয়ের উদ্রেক ঘটল। সম্পদ বেকায়দায় শুয়ে আছে, ঘাড়ের উপর প্রেসার পড়ছে। পরবর্তীতে ঘাড় নিয়ে নড়াচড়া করতে পারবে না। তার চেয়ে মাথার নিচে একটা বালিশ দেওয়া যায়। বালিশ আনার জন্য সম্পদের রুমের দিকে এগোতে গিয়ে তার মনে পড়ল সম্পদ তার রুমে ঢুকতে বারণ করেছে। দোমানা করতে করতে দরজা অবধি গেল, কিন্তু ভেড়ানো দরজা ঠেলে ভেতরে ঢোকার সাহস পেল না। সরে এসে নিজের রুমে ঢুকলো। রাতের বেলা তার ব্যবহৃত বালিশটা হাতে উঠিয়ে নিল। বাইরে বের হলো। বাম হাতে সম্পদের মাথা উঁচু করে বালিশ চেপে দিল। মাথাটা বালিশের উপর রাখতেই সম্পদ ধপ করে চোখ খুলল।
ভয়ে তিথি চুপসে গেল। বিস্ফোরিত চোখে সম্পদের দিকে চেয়ে রইল। যখন তখন ব্লাস্ট হওয়ার অপেক্ষায় রইল। কিন্তু তাকে অবাক করে দিয়ে সম্পদ ফের চোখ বুজল, হালকা নড়ে চড়ে উঠল। কয়েক মুহূর্ত পরে গভীর ঘুমে তলিয়ে গেল। তিথির স্বস্তির নিঃশ্বাস ফেলে সরে এলো। সম্পদ ঘুমের ঘোরে চোখ খুলেছিল, না হলে নিশ্চিত ধমকাধমকি করত। সম্পদের ঘুম ভাঙলে বিকট একটা শব্দে, কিছু ভাঙার ঝনঝন শব্দে। সে এক লাফে কাউচ ছেড়ে উঠে পড়ল। শব্দের উৎস মুখ খুঁজতে আশেপাশে তাকালো। ঘুম ঘুম চোখে দেখলো আশেপাশে কেউ নেই, কিন্তু স্পষ্ট শব্দ শুনেছে সে। রান্নাঘরের দিকে ভালো মতো তাকাতেই তিথির ওড়নার একতম অংশ দেখতে পেল। ফ্লোরে উপুু হয়ে কি যেন করছে। তড়িঘড়ি করে উঠে রান্নাঘরের দিকে দৌড় দিল। এত শব্দ হলো কেন? চমকে তিথি পেছন ঘুরে তাকালো। দেখলো সম্পদ দরজায় মুখে দাঁড়িয়ে আছে। ভয়ে হাতে কাচের টুকরো পড়ে গেল। সে নিচু স্বরে বলল, হাতের গ্লাসটা পড়ে ভেঙে গেছে, পানি খেতে নিয়েছিলাম একটু। মেঝে জুড়ে কাচের টুকরো। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে সম্পদ তিথির দিকে তাকালো। তিথির ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হাসি পেল হঠাৎ। সামান্য গ্লাস ভেঙে গেছে, অথচ মেয়েটা ভয়ে এত কুঁকড়ে গেছে যেন পুরো পৃথিবী ভেঙে ফেলেছে। এই ভয়কেই সে কাজে লাগাতে চাইল। মুখটা গম্ভীর করে বলল, একটা গ্লাসের দাম কত নিয়েছে জানো? তিথি মাথাটা আরো নিচু করে ফেলল। কাতর স্বরে বলল, সরি, অন্যমনস্ক ছিলাম। আমার জিনিসপত্র ছোঁয়ার আগে পূর্ণ মনস্ক থাকবে, কেমন? তিথি শুধু মাথা নাড়ালো। সম্পদের চোখ গেল পাশের টেবিলটার ওপর। ধোয়া ওঠা গরম ভাত, সাথে ডিম ভাজি করা একটা মিষ্টি গন্ধ না খেয়ে এসে লাগছে। তিথির অবস্থার উন্নতি দেখে ভেতর ভেতর পুলকিত অনুভব করল সে। কাজের মধ্যে থাকলে দ্রুত মানসিক অস্থিরতা দূর হবে। তিথি ভাঙা কাচের টুকরোতে হাত নিতেই সম্পদ বাধা দিল। ভেতরে ঢুকে বলল, তুমি বাইরে যাও তো, আমি পরিষ্কার করছি। আপনি পরিষ্কার করবেন? কেন? এত তাচ্ছিল্যের সুরে বলছো কেন? আমি পারবো না ভাবছো? এতটা অকর্মণ্য মনে হচ্ছে আমাকে? শরত, উঠে পড়ো, দেখতে থাকো আমি পারি কিনা। তিথি পুরো বেকুব বনে গেল। সম্পদের ধমক শুনে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ রেগে গেল কেন? সে তো রাগের মতো কিছু বলেনি। বিস্মিত হয়েছে। সে চুপচাপ সরে এলো। মিনিট 10 পর সম্পদ ফ্লোর থেকে কাছে সরাতে সক্ষম হলো। হাতের পলিথিন পেঁচিয়ে কাঁচ তুলতে গিয়েও অল্প একটু জায়গা কেটে গেছে। এই জন্য তিথিকে দিয়ে কাজটা করাতে চায়নি। ময়লার ঝুড়িতে সব রেখে সে নিজের রুমের দিকে পা বাড়ালো। পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়ল। তিথি প্লেটে ভাত নিচ্ছে, অন্যমনস্ক হয়ে ভাত মাখছে। খাওয়ার প্রতি মনোযোগ নেই। সে গলার সুর উঁচু করে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমি ওয়াশরুমে যাচ্ছি। তিথি কৌতূহল দমাতে না পেরে বলল, আপনার ওয়াশরুমে যাওয়ার সাথে আমার তাড়াতাড়ি খাওয়ার কি সম্পর্ক? সব জায়গায় সম্পর্ক খুঁজতে বলেছে কে তোমাকে? আমি ওয়াশরুম থেকে বের হয়ে টেবিল ফাঁকা চাই। তোমার সাথে একত্রে খেতে পারবো না। আমিও পারবো না, সেই জন্যে আগে ভাগে খেতে বসেছি। তিথি অস্পষ্টতার সহিত বলল, যার সবটা সম্পদের কানে পৌঁছালো না। সে হাঁটা ধরল। কিছুটা দূরে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। তিথিকে শাসিয়ে বলল, প্লেটে যা খাবার নিয়েছো সম্পূর্ণটা শেষ করবে। এখানে রান্না করা খাবার ফেলার জায়গা নেই। খবরদার শুকনো ময়লা ঝুড়িতে ফেলবে না যেন, পচে দুর্গন্ধ বের হবে। বলে সে নিজের রুমে ঢুকে গেল। ওয়াশরুমে ঢুকে সময় নিয়ে দাঁত ব্রাশ করল। ফেনাযুক্ত থুতু বেসিনে ফেলে সে আয়নার দিকে তাকালো। আয়নায় ভেসে ওঠা নিজের গৌরবর্ণের চেহারার দিকে তাকিয়ে সে মুচকি হাসল। কেন যেন আজকের সকালটা অন্য দিনের চেয়ে আলাদা মনে হচ্ছে। কোথাও তো সূক্ষ্ম একটা পরিবর্তন ঠিক ঘটেছে, যা সে ধরতে পারছে না। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখা দিল।
আচমকা তার কপাল কুঁচকে গেল। আয়নার ভেতর দিয়ে নিজের গলার দিকে তাকিয়ে রইল। একটু পর বাম হাত দিয়ে গলায় হাত রাখল। হাতে উঠে এলো লম্বা একটা নারীর চুল। চোখের সামনে চুলটা ধরে কিছুক্ষণ চেয়ে রইল সে। এই চুল তার গায়ে এলো কিভাবে? এটা তো তিথির মাথার মনে হচ্ছে। ব্রাশ ফেলে রেখে সে দৌড়ে ওয়াশরুম থেকে বের হলো। তিথির সামনে গিয়ে হাতটা উঁচু করে ধরল, চেঁচিয়ে বলল, এসব কি? তিথি খাওয়া শেষ হয়নি। সে অবাক হয়ে বলল, কোন সব কি? তোমার মাথার চুল আমার গায়ে কেন? আমি কি করে বলবো? সম্পদকে হেলা ফেলা করে তিথি এক লকমা ভাত মুখে দিল। সম্পদ চুলটার দিকেই তাকিয়ে বলল, তুমি কিভাবে বলবে মানে? রাতের বেলা জড়িয়ে ধরেছিলে, মনে নেই? ভাতের প্লেটে তিথির হাত থেমে গেল। মুখের খাবার চিবোনো বন্ধ হয়ে গেল। ওই মুহূর্তটা সে মনে করতে চাইছিল না, দুঃস্বপ্নের অংশ বলে মেনে নিয়েছিল। কিন্তু সম্পদ ঠিক স্মরণ করিয়ে দিল। তাকে চুপ থাকতে দেখে সম্পদ ব্যাপারটা বুঝতে পারল। তার নিজেরও বুকের ভেতর গতকাল রাতের মতো কেমন অদ্ভুত অনুভূতি উদয় হলো। হাতের চুলটা ফেলে দিয়ে সে তিথির মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমাকে নাস্তা দাও তো। তিথি পানি দিয়ে মুখের খাবারটুকু গিয়ে ফেলল। সম্পদের দিকে না তাকিয়ে বলল, আপনি ফ্রেশ হবেন না? ঠোঁটের কোণে পেস্টের ফেনা জমে আছে। কুল্লি করবেন না? করবেন না? করব না। তোমার কোনো সমস্যা? না। তিথির উত্তরে সন্তুষ্ট হলো না সম্পদ। সে কি চাইছে সেটাই জানে না। তিথির মুখের দিকে তাকাতে পারছে না, আবার বেশিক্ষণ না তাকিয়েও থাকতে পারছে না। সব কিছু কেমন অগোছালো মনে হচ্ছে। তিথিকে সে নিজেই দূরে দূরে থাকতে বলেছে, আবার নিজেই নানা অজুহাতে তার কাছে ঘেঁষার চেষ্টা করছে। একা ফ্ল্যাটে সে দিনের পর দিন কারোর সাথে কথা না বলে থেকেছে, নিজেকে চুপচাপ হিসেবে জানে সে। কিন্তু এখন বেশিক্ষণ কথা না বলে থাকতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। এমন কেন হচ্ছে? তিথি আলাদা প্লেটে 1.5 চামচ ভাত আর ডিম ভাজি দিয়ে সম্পদের দিকে বাড়িয়ে দিল। সম্পদ খাবার দেখে চমকে উঠল, বলল, এত সকালবেলা ভাত খাবো? ভাত কেন? ভাত ছাড়া অন্য কিছু আছে নাকি? খুঁজে তো পেলাম না। রুটি বা নুডলস করতে চাইছিলাম, চাল ছাড়া কিছুই পেলাম না। আমি এক্ষুনি বাজার যাচ্ছি। সম্পদ যেন সুযোগ খুঁজছিল। শটান উঠে পড়ল। তিথির দিকে আর তাকালো না, হাঁটা ধরল। কাউচের পাশে দিয়ে আসার সময় বালিশের দিকে নজর গেল। কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো সে। এটা তো তিথির রুমের থাকার কথা। কাউচের উপর কি করছে? বালিশের কভারের উপর 2-3টা লম্বা চুল ছড়িয়ে আছে। সম্পদের বুকের ভেতর ফের কেমন যেন করে উঠল। দ্রুতলয়ে রুমে ঢুকে গেল সে। তুমি নিশাচর হয়ে এসো, কোনো একদিন এসো আমার দরজায় কড়া নেড়ে। আমি সৃষ্ট লগ্ন থেকে প্রতীক্ষায় আছি। অন্তত একবার তুমি জোনাকি হয়ে এসো, আমার রাত জাগার অপেক্ষা বাক্সে শেষ পেরেক গেঁথে দিতে। না হয় তুমি সন্ধ্যার আকাশের শুকতারা হয়ে এসো, এক ঝলক দেখা দিয়ে আবার মুখ লুকিয়ে মেঘের আড়ালে। পারলে ঝড়ে ভিজে রাত একবার এসো, বিজলির মতো আমার আমৃত্যের অন্ধকারে ক্ষণিকের জন্য আলোকিত করতে। সর্বোপরি কোনো এক রাতে এসো তুমি, আমার সব রাত তোমার নামে বরাদ্দ। রাতের বেলা তোমায় আবিষ্কারের নেশায় মত্ত হয়ে যায় এই আমি। মনে থাকবে কোন এক রাতের আঁধারে তুমি তুচ্ছ কিছু হয়ে আসো, আমি দরজার পাশে প্রতীক্ষায় আছি কি আসবে তো? অজন্তা ওহি। রাতের বেলা বিছানায় বসে সম্পদ সিগারেটের ধোঁয়া ছাড়াচ্ছিল আর কাব্যিক চিন্তা ভাবনা করছিল। ইদানিং বেশ দুশ্চিন্তা হচ্ছে তার। ভার্সিটি লাইফে সিগারেটের নেশাটাও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে রাত ছাড়া সে স্মোক করছে না। তিথিকে নিয়ে ফ্ল্যাটে ফেরার পর থেকে একটা রাতও সে ঘুমোতে পারেনি।
তার ভাবনার মাঝে বন্ধ দরজার ওপাশে কেউ কড়া নাড়ল। কপাল কুঁচকে গেল তার। অনেক রাত হয়েছে, তিথি এখনো ঘুমায়নি। আঙুলের ভাঁজে সিগারেটটা কাঁচের টেবিলের উপর রেখে সে দরজার দিকে এগিয়ে গেল। আঙুলের ভাঁজে সিগারেটটা কাঁচের টেবিলের উপর রেখে সম্পদ দরজার দিকে এগিয়ে গেল। মাথাটা কেমন ঝিমঝিম করছে। আজ সিগারেটের মাত্রা বোধহয় একটু বেশি হয়ে গেছে। দরজার ওপাশে আবার টুংটাং আওয়াজ হলো। সম্পদ দরজা খুলল না। সে এই মুহূর্তে দরজা খুলতে চাইছে না। রুম জুড়ে সিগারেটের ধোঁয়া আর গন্ধ। এই অবস্থায় সে তিথির মুখোমুখি হতে চাইছে না। এক পাশ থেকে ক্ষণিক স্বরে প্রশ্ন করল, কে? প্রশ্নটা করার পর বুঝতে পারল বোকার মতো প্রশ্ন করা হয়েছে। দরজার ওপাশে তিথি ছাড়া আর কেই বা হবে। তবে কয়েক সেকেন্ড অতিক্রম হওয়ার পরও যখন ওপাশ থেকে উত্তর এলো না, তখন সে কিছুটা ভড়কে গেল। মাথা চুলকে বলল, কে? আমি। একটু দরজা খুলুন। তিথির বিনীত কণ্ঠ ভেসে এলো। এত রাতে তিথির আংশিক ঘুম জড়ানো কণ্ঠ সম্পদের কানে যেতেই বুকের ভেতর তোলপাড় সৃষ্টি হলো। আজ তাদের বিয়ের 1 সপ্তাহ পেরিয়েছে। মাত্র 7 দিন হলো একসাথে রয়েছে। তবুও হুটহাট তিথির কণ্ঠ শুনলে কেমন যেন লাগে। কোথাও যেন অদ্ভুত এক টান অনুভব করে। সে চাপা স্বরে বলল, খুলছি। খুলছি বলেও খুলল না। জ্বলন্ত সিগারেটের আগুন নিভিয়ে সেটা ময়লার ঝুড়িতে ফেলল। ছাই পরিষ্কার করে বিছানার চাদর টান টান করল। নাক দিয়ে শুকে দেখল রুমের ধোঁয়ার গন্ধ আছে কিনা। তার নাকে এলো না। তবুও সেফটির জন্য রুমে স্প্রে করল। তিথির সামনে কোনো অপ্রীতিকর অবস্থায় পড়তে চাইছে না। গায়ের টি শার্টটা টেনে টুনে ঠিক করল। চুল আঙুল দিয়ে চালিয়ে দরজা খুলল। দরজার ওপাশে তিথি ফোন হাতে দাঁড়িয়ে আছে। তাকে দেখে কপাল কুঁচকে বলল, এত সময় লাগে দরজা খুলতে? সম্পদ ভারী অবাক হলো। এই মেয়ে তো তাকে মেজাজ দেখানো শুরু করে দিয়েছে। সর্বনাশ, সে এতটা লাই দিয়ে ফেলেছে। সে থতমত মুখে জিজ্ঞেস করল, কি হয়েছে? এত রাতে দরজা ধাক্কাধাক্কি করার কারণ কি? ঝটপট তিথি নাক চেপে ধরল। কিছুটা দূরে পিছিয়ে গিয়ে অদ্ভুত দৃষ্টি সম্পদের দিকে তাকালো। নাক সিটকে বলল, আপনার মুখ থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। সম্পদ চুপসে গেল। তিথির নাচ কুঁচকানো দেখে ভীষণ অপমানিত বোধ করল। সেই সাথে সিদ্ধান্ত নিল আস্তে ধীরে সিগারেট ছেড়ে দেবে। একদম স্পর্শ করবে না। এক হাতে মুখ আড়াল করে বলল, ডাকছিলে কি জন্য? আপনার বাবা ভিডিও কলে দুজনের সাথে একত্রে কথা বলতে চাইছে। কি এত রাতে? বাবা বাড়ি ছিলেন না, কোনো মিটিংয়ে ছিলেন 3 দিন, মাত্র ফিরেছেন, তাই এখনই কথা বলতে চাইছে। ভেতরে এসো তাহলে, বলে সম্পদ দরজা থেকে সরে দাঁড়ালো। কিন্তু তিথি ভেতরে ঢুকলো না। সম্পদ পেছন ঘুরে দেখল আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। সে আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করলো, ভেতরে ঢুকছো না কেন? আমরা ড্রয়িং রুমে থেকেই কথা বলি। সম্পদের আর বুঝতে বাকি রইল না যে তিথি তার রুমে ঢুকতে চাইছে না। এখানে আসার পর তিথিকে রুমে ঢুকতে বারণ করেছিল। হয়তো সেই বাক্য এখনো স্মরণে রেখেছে। সে কড়া গলায় বলল, আমার সব কথা বেদ বাক্যের মতো মানবে না তিথি। ড্রয়িং রুমে যাও, আমি আসছি। তিথি কিছু না বলে হাঁটা ধরল। সম্পদ এক পলক তার গমনের দিকে চেয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভালো মতো দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে সে বের হলো। মুখের সামনে হাত নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করলো। না, গন্ধ নেই। আয়নায় এক নজর নিজের উপর চোখ বুলিয়ে সে বাইরে বের হলো। তিথি কাউচের উপর বসে পড়েছে। মাথায় ভালো মতো ওড়না পেঁচানো, দৃষ্টি ফোনের উপর নিবদ্ধ। সম্পদ ধীর পায়ে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। একটু কাছে ঘেঁষে বসতেই বাহুতে বাহু স্পর্শ করল। খুব ক্ষীণ স্পর্শ। তাতেই তিথি মুখ ঘুরিয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সরে বসানোর জন্য উঠতে নিতেই সম্পদ তার হাত টেনে ধরল।
পাহাড় সম চমকে গেল তিথি। বিচলিত কণ্ঠে বলল, হাত ধরছেন কেন? হাতই ধরেছি জাস্ট, খেয়ে ফেলছি না তো। বাবা আমাদের মাঝে এত দূরত্ব দেখলে সন্দেহ করবেন না? দূরে সরে যাচ্ছ কেন? তিথি প্রতিবাদ করল না, উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। কিছুদিন যাবৎ সে লক্ষ্য করছে সম্পদের অদ্ভুত আচরণ। তার মাঝে একটু একটু করে পরিবর্তন আসছে, কিন্তু কেমন পরিবর্তন সেটা ঠাউর করতে পারছে না। ভিডিও কল এসেছে। সম্পদ থেকে হাত ছড়িয়ে তিথি কল রিসিভ করল। বিনীত স্বরে সালাম দিয়ে হাসি খুশি মুখে বলল, কেমন আছেন আব্বা? ফোনের ওপাশ থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো। সেই সাথে স্ক্রিনে ভেসে উঠল মধ্যবয়স্ক কর্মঠ এক পুরুষ অবয়ব। তিনি কিছুক্ষণ কথা বলে ফোনটা সম্পদের হাতে ধরিয়ে দিল। সম্পদ অনেকখানি সময় নিয়ে মা বাবার সাথে কথা বলল। পুরোটা সময় তিথিকে পাশ ফিরে বসে থাকতে হলো। সম্পদের এত কাছে সে বসে থাকতে কেমন যেন আড়ষ্টতা অনুভব করছে। ভেতরে ভেতরে অস্বস্তিতে টইটুম্বুর হয়ে গেল। অস্থির চোখ জোড়া ছুটে পালানোর জন্য সদা পথ খুঁজতে ব্যস্ত। সে মানুষটার থেকে দূরে দূরে থাকতে চায়। সম্পদ কল কেটে দিতে সে ঝটপট উঠতে নিল। দু পা সামনে এগোতেই ওড়নায় টান পড়ল। মাথা পেঁচিয়ে রাখা অংশ খসে পড়ল। বুক কেঁপে উঠল তিথি। সম্পদ ওড়না টেনে ধরেছে কেন? তবে কি পুরনো ক্ষত মিশে যাওয়ার আগেই আবার নতুন করে ক্ষতের সৃষ্টি করবে? বুকের ভেতর হাহাকার করে উঠল তার। হাত পা কাঁপতে লাগলো। বুকের কাছে চেপে রাখা ওড়নাটা আরো শক্ত করে চেপে ধরল। চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে গেল। পেছনে ঘুরে সম্পদের মুখোমুখি হওয়ার সাহস হলো না। কম্পমান ঠোঁট নেড়ে রুদ্ধ গলায় বলল, ওড়না ছাড়ুন প্লিজ। তিথির জড়ানো কণ্ঠের বাক্য সম্পদের বোধগম্য হলো না। ফোনের স্ক্রিন থেকে চোখ সরালো না সে। ঠোঁট কামড়ে বলল, কিছু বললে? সম্পদের অতিশয় স্বাভাবিক কণ্ঠ শুনে তিথির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সবুজের দেওয়া আঘাতগুলো সে দুর্বিষহ মুহূর্তটা মানসপটে ভেসে উঠল। কিয়ৎক্ষণ পরে হাউমাউ করে কান্না শুরু করল। নিস্তব্ধতার মতো থমকে গেল সম্পদ। হাতের ফোন ফেলে রেখে তিথিকে নিজের দিকে ঘোরালো। কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি হলো আবার? হুটহাট কান্না করছো কেন? তিথি দু চোখ বন্ধ করে কেঁদে যাচ্ছে। সম্পদ ভয়ানক চিন্তায় পড়ে গেল। এই তো হেসে হেসে তার বাবা মায়ের সাথে কথা বলল, হঠাৎ আবার কি হলো? এক্ষুনি তিথি কাঁপা কাঁপা গলায় বলল, আমার ওড়না ছাড়ুন প্লিজ। সম্পদের কপালে খাদ আরো গভীর হলো। চোখ দৃষ্টি সামান্য নত করতে দেখতে পেল তিথির ওড়নার একটা কর্নারের ওপর বসে আছে সে। সে ধমকে বলল, আজব তো, তুমি কিছু না জেনে না শুনে না বুঝে না দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছো। তোমার ওড়নাটা টেনে ধরতে গেছে কে? তিথি আচমকা চোখ খুলল। সম্পদ সামান্য উঠে ওড়নাটা টেনে বের করলো। সঙ্গে সঙ্গে থমকে গেল তিথি। ওড়নাটা ভালো মতো গায়ে পেঁচিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। সম্পদের হাত ধরা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। ভেবে নিয়েছিল আজ রাতে সম্পদ হয়তো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাবে। হারানো নিঃশ্বাস ফিরে পেল যেন। বুকের ভেতর কিছুটা স্বস্তি মিলল। দু হাতে চোখ মুছে ফেলল। মাথা নিচু করে বলল, সরি। আমাদের সম্পর্কের 1 সপ্তাহ গড়িয়ে গেছে। 7 দিন মানে কত ঘন্টা জানো? 168 ঘন্টা, অর্থাৎ 10,080 মিনিট। এত বড় সংখ্যা তোমার কাছে যাতা মনে হয়? অথচ দেখো, এত সময় আমরা একসাথে একত্রে কাটিয়েও তুমি আমায় বিন্দুমাত্র চিনতে পারোনি। তুমি ধরেই নিয়েছো আমি সুযোগ বুঝে যখন তখন তোমার উপর ঝাঁপিয়ে পড়ব। কিন্তু ভেবে দেখলে না, আমার এমন ইভিল টেনশন থাকলে প্রথম রাতেই কাছে যেতাম। তখন তুমি জ্বরের ঘোরে অচেতন ছিলে। বাধা দেওয়ার ন্যূনতম শক্তি অবশিষ্ট ছিল না। দুঃখিত, আমায় ক্ষমা করবেন।
সম্পদ উঠে দাঁড়ালো। তিথির ফোনটা কাউচের দিকে ঠেলে দিল। এক পলক আশেপাশে তাকিয়ে বলল, আমায় নিয়ে তোমার ভাবনা দেখি ভীষণ আহত হয়েছি। অথচ এটা আমি চাইনি। আমি চেয়েছিলাম তোমার মনের ভেতর আমায় নিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ চরিত্রের একটা ইমেজ তৈরি হোক। তিথি ফুঁপিয়ে কেঁদে উঠল। সম্পদ হাত বাড়িয়ে তাকে কিছু বলতে নিয়েও থেমে গেল। তিথির আবেগপ্রবণ অনুভূতি তাকে স্পর্শ করতে গিয়েও গলাতে পারল না। চুপচাপ ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। গ্লাসে করে পানি ঢেলে আনলো। তিথির সামনে বাড়িয়ে দিয়ে বলল, পানি খেয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। তিথি ভেজা দৃষ্টি দিয়ে সম্পদের দিকে এক পলক তাকালো। তারপর পানির গ্লাসটা হাতে নিল। চোখ বন্ধ করে তাতে চুমুক দিল। সম্পদ মনে মনে বলে উঠল, এত তুচ্ছ কারণে চোখের জল ফেলো কেন বলো তো? তুমি নিজেও জানো না তোমার চোখের জল ঠিক কতটা মূল্যবান। এক সমুদ্র বুকের রক্ত ঢেলেও এই জল শুধু নিজের করে পাওয়া যায় না। পানির গ্লাস খালি হতে সম্পদ সেটা হাতে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অকারণে চোখের জল নষ্ট করো না। কিছু জল আনন্দ স্রোতের জন্য রেখে দিও। পৃথিবীর যাবতীয় দুঃখ আপেক্ষিক। দেখা গেল ভবিষ্যতে আনন্দের জোয়ারে ভাসছ, কিন্তু খুব করে চেয়েও দুপোঁটা চোখের জল ফেলতে পারছ না। তখন মরুভূমির মতো শুষ্ক আনন্দ ভেসে বেড়াতে হবে। বলে সম্পদ অপেক্ষা করল না। গ্লাসটা টেবিলের উপর রেখে নিজের রুমে ঢুকে গেল। তিথির অশ্রুবাণ বাড়ল না। এতদিন সবসময় প্রতিটি মুহূর্ত ঘুমন্ত অথবা জাগ্রত অবস্থায় যে করুণ মুহূর্তটা মনে পড়ত, সেটা মনে পড়ল। মনে পড়ল সবুজে দেওয়া তিক্ত অনুভূতির বিষ। আর ভেতরের অনুভূতি রাজ্যে আগুন ধরেছে, পুড়ে ছাই হয়ে গেছে সব। সেই ছাইয়ের ওপর জমেছে আবর্জনার স্তূপ। যে অনুভূতির স্তূপ থেকে গন্ধ ছড়ায়, দুর্গন্ধ। কোনোদিন কি এই অনুভূতি বিশুদ্ধ ও চিরন্তন হবে? হাত পা ভাঁজ করে কাউচে মাথা এলিয়ে দিল সে। চলবে।